আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের প্রস্তুতিকে আরো সুন্দরভাবে গুছিয়ে দিতে আমাদের বিজয় যাত্রা পরিবার থেকে আজকে আয়োজন করা হচ্ছে সমাসের দ্বিতীয় পার্টের ক্লাস। যারা আমাদের প্রথম পর্বের ক্লাসটি করেননি অবশ্যই প্রথম পর্বের ক্লাসটি করে নেবেন, তাহলে আমাদের সমাজটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে জানাবেন। যারা যারা আমাদের সাথে সবাই যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কাইন্ডলি জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং লেখা ক্লিয়ার শোনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম গ্রহণ করছি। সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আজকের ক্লাস কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের ক্লাসে আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই সালাম দিচ্ছেন, সবার সালাম গ্রহণ করছি। লিখেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহমিনা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই একটু ঝটপট নিজ জেলার নামটা একটু লিখে দিবেন। কে কোন জেলা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে লিখে জানাবেন। সবাই একটু আমাকে লিখে জানাবেন যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। আমরা আজকে আলোচনা করব সমাসের দ্বিতীয় পার্টে। আমরা একটা পার্টের ক্লাসে সমাস পড়িয়েছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম সমাসের বিস্তারিত এবং সমাস কোনটা পূর্বপদ পরপদ। আমি জাস্ট আরো একবার আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে দুধ মিশানো ভাত এটাকে বলা হয় ব্যাস বাক্য। এটা হচ্ছে সমস্ত পদ। ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ এবং এটাকে বলা হয় পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, এই মাঝখানেরটা হচ্ছে মধ্যপদ। এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে সমস্ত পদ। আমরা এগুলো পড়াইছি। তো আমরা এরপরে পড়িয়েছিলাম সমাসের প্রকারভেদ। পড়ানোর পর আমরা বলেছিলাম যে সমাস শিখবো আমরা কিভাবে। সমাস শিখবো আমরা একটা টেকনিকের মাধ্যমে। কিসের মাধ্যমে? টেকনিকের মাধ্যমে। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়তে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অব্যয়ীতে পূর্বপদ বলে রাশেদ ভাই। এই টেকনিকের মাধ্যমে আমরা সমাস পড়াচ্ছিলাম। আমরা এর আগের ক্লাসে দ্বন্দ্ব সমাস পড়িয়েছি। দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বন্দ্বে কি পদ সমান? উভয় পদ, মানে পূর্বপদ এবং পরপদ সমান থাকে। যেমন বাবা মা, মাসি পিসি, ভাই বোন, দা কুমড়া, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর আমরা পড়াইছি দ্বিগু সমাস। এই দ্বি ত ক এই তিনটা সমাস, দ্বিতে দ্বিগু সমাস, ততে তৎপুরুষ সমাস, কতে কর্মদ্বারা সমাস। এই দ্বিগু সমাস এই ক থেকে হচ্ছে, এই ত থেকে হচ্ছে তৎপুরুষ সমাস আর এই ক থেকে হচ্ছে কর্মধারয় সমাস। এই তিনটা সমাসে কোন পদ প্রধান? এই তিনটা সমাসে হচ্ছে পরপদ প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। এর মধ্যে আমি গত ক্লাসে পড়াইছিলাম দ্বিগু সমাস। তাহলে এই তিনটাতে যদি পরপদ প্রধান হয় তাহলে স্পেসিফিক্যালি আমরা চিনব কিভাবে কোনটা কোন সমাস। দ্বিগু সমাসের শুরুতে থাকে সংখ্যা। কি থাকে? সংখ্যা। যেমন আমরা পড়াইছিলাম পঞ্চবটি, তাহলে পঞ্চবটের সমাহার। আমরা পড়েছিলাম নবরত্ন, তাহলে মূলত রত্নটাই মেন। কয়টা রত্ন? 9টা রত্ন। তাহলে নব হচ্ছে সংখ্যা আর রত্ন হচ্ছে মেন। তাহলে পরপদ প্রধান এবং শুরুতে সংখ্যা থাকলে সেটা কোন সমাস? দ্বিগু সমাস। আজকের ক্লাসে আমরা পড়াবো তৎপুরুষ সমাস। কি পড়াবো? তৎপুরুষ সমাস। আজকে আমরা পড়াবো তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাস চিনবো কিভাবে? তৎপুরুষ সমাস আমরা চিনবো এখানে বিভক্তি লোপ পায়। কি পায়? বিভক্তি লোপ পায়। আমাদের এই তৎপুরুষ সমাস কয় প্রকার? এই তৎপুরুষ সমাস হচ্ছে আমাদের 9 প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। কিভাবে? আমাদের বিভক্তি আছে, দ্বিতীয় বিভক্তি আছে, তৃতীয় বিভক্তি আছে, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, এরকম সপ্তমী বিভক্তি পর্যন্ত আছে। সপ্তমী বিভক্তির সাথে যুক্ত হবে নয় বিভক্তি, অলুক বিভক্তি, একটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এই তিনটা হচ্ছে আমাদের
সমাস। তাহলে মোট তৎপুরুষ সমাস কয়টা? মোট তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। যেমন দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি থাকলে কে রে এ রে, দ্বিতীয় বিভক্তি যদি আমাদের সমাসে থাকে তাহলে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় বিভক্তি থাকলে দ্বারা দিয়ে কর্তৃক, যে তৎপুরুষ সমাসে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে সেটাকে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস আছে কে রে জন্য নিমিত্ত, এগুলো থাকলে সেটা কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। পঞ্চমীতে কি আছে? হতে থেকে চে। ষষ্ঠীতে কি আছে? রয়ের। সপ্তমীতে কি আছে? এ অন্তস্থ তে। এগুলো থাকলে আমরা যে বিভক্তি থাকবে সেই বিভক্তির ন্যায় আমরা সেই সমাসের নাম দিব। এছাড়া আছে নয় তৎপুরুষ সমাস। নয় মানে কি? নেগেটিভ অর্থ বোঝায় এরকম সমাসকে আমরা বলবো নয় তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, যেগুলো দিয়ে এক কথায় প্রকাশ বোঝায় সেগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। আছে অলুক তৎপুরুষ সমাস, যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না সেগুলোকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। এখন আমরা একটা একটা করে একটু শেখার চেষ্টা করি। আমাকে অনেক শিক্ষার্থী হয়তো এখন বলবেন ভাই এখানে একটু খেয়াল করেন, আমাকে অনেকেই বলবেন এখন ভাই এখানে আমরা দেখলাম, এখানে একটা দেখলাম আমরা কে রে এখানেও আছে, আবার কে রে এখানেও আছে। এখন ভাই কোনটা কোন বিভক্তি একটু খেয়াল করি। সাধারণ অর্থে মনে রাখবেন, সাধারণ অর্থে যদি এই কে রে থাকে তাহলে সেটা হবে দ্বিতীয়া বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি। তবে এই কে রে যদি দান অথবা ভক্তি অর্থে হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা শেয়ার করেন না ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, ক্লাসটা বেশি বেশি করে রিঅ্যাকশন দিবেন যেন আমরা অধিক শিক্ষার্থীকে নিয়ে একসাথে ক্লাসটা উপভোগ করতে পারি। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন, রাজশাহী থেকে যুক্ত আছেন, কুমিল্লা থেকে যুক্ত আছেন। স্যার আদাব কেমন আছেন? নড়াইল থেকে আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। নড়াইল থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাজীপুর থেকে আছি, ঢাকা থেকে আছে, রংপুর, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, আমি আজমিরিগঞ্জ, গাইবান্ধা, গাজীপুর। আমি এত জায়গায় জীবনে কখনো যাইও নাই ভাইয়া, আপনাদেরকে দেখে ভালো লাগে, সবাইকে একসাথে পড়াতে পারছি। বগুড়া আমাদের সাথে আছে, বগুড়া, দিনাজপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, নবীগঞ্জ, কুমিল্লা, হাজীগঞ্জ, গাজীপুর। স্যার প্রাইমারি সহকারী শিক্ষক পদে কি লিখিত পরীক্ষা হবে জানাবেন? আচ্ছা, লিখিত পরীক্ষা এমসিকিউ দুইটাই হয়, একটু খেয়াল করেন। এরপর আসি আসসালামু আলাইকুম শেরডান চাঁদপুর থেকে, থ্যাংক ইউ যারা যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে ফাইন, একটু আসি তাহলে একটু খেয়াল করি দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসে কি বলছে? কে রে এ রে, এগুলো থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে কে রে এ রে, তাহলে আমরা যদি বলি দুঃখকে প্রাপ্ত, দুঃখ, বা আমরা যদি বলি বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, বিপদকে আপন্ন, কি বললাম? বিপদকে আপন্ন। তাহলে বিপদকে আপন্ন কি হবে? বিপদকে আপন্ন হবে কি? বিপদাপন্ন। বিপদকে আপন্ন হবে কি? বিপদাপন্ন। তাহলে একটু খেয়াল করেন, বিপদকে আপন্ন এটা হচ্ছে ব্যাস বাক্য, এটার সমস্ত পদ কি হবে? হবে বিপদ দা প নয়ন, বিপদাপন্ন। তাহলে ছিল কি? বিপদকে আপন্ন হয়ে গেছে কি? বিপদাপন্ন। বিপদ কে কি আছে? বিপদ কে। তাহলে এই কেটা কি দান অর্থে বোঝাচ্ছে? না, এটা সাধারণ অর্থে বোঝাচ্ছে। তার মানে এই কে বিভক্তি যদি সাধারণ অর্থে থাকে তাহলে সেটা আমরা বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে দেখেন এখানে কি লোপ পাইছে? এখানে কে বিভক্তি লোপ পেয়েছে। কি বিভক্তি লোপ পেয়েছে? কে বিভক্তি লোপ পেয়েছে। যেহেতু কে বিভক্তি লোপ পেয়েছে তার মানে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমরা এরকম ভাবে বলতে পারি দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত হবে কি? দুঃখ প্রাপ্ত। দুঃখকে প্রাপ্ত হবে কি? দুঃখ প্রাপ্ত। তাহলে এই যে এখানে মাঝখানে কি আছে? কে বিভক্তি আছে। তাহলে কে বিভক্তিটা এখানে কি করছে? লোপ পেয়েছে। তাহলে বিপদকে আপন্ন, দুঃখকে প্রাপ্ত, এগুলো কোন সমাস? এগুলো হবে তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। এরপর আছে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। আমরা যদি একটু বলি, একটু খেয়াল করেন, আমি বললাম, মনে করেন আমি বললাম মন গড়া, কি বললাম? একটু খেয়াল করেন, আমি বললাম মন গড়া, সমস্যা নাই রাখেন,
আমি বললাম মন গড়া, মন গড়া, তাহলে কি হবে? এর ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে মন দিয়ে, মন দিয়ে গড়া হবে কি? মন গড়া। 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 ওকে, তাহলে একটু খেয়াল করেন এখানে কি আছে। এখানে একটু খেয়াল করি, এখানে কি বিভক্তি আছে? এখানে দিয়ে বিভক্তি আছে। কি আছে? দিয়ে বিভক্তি আছে। যদি দ্বারা দিয়ে কর্তৃক এগুলো থাকে, দ্বারা দিয়ে কর্তৃক এগুলো যদি থাকে, তাহলে এটা কোন সমাস হবে? এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস। মন দিয়ে গড়া, মন গড়া। আমরা বললাম মধু দিয়ে মাখা, আমরা বললাম মধু, মধু দিয়া মাখা, মধু দিয়া মাখা হবে কি? মধু মাখা, মধু মাখা, মধু মাখা। মধু দিয়ে মাখা হবে কি? মধু মাখা। তাহলে এটা কোন সমাস? এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস। কোন সমাস? তৃতীয় তৎপুরুষ সমাস। এরপর হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসে। কোন সমাসে? চতুর্থী তৎপুরুষ সমাসে। খেয়াল করি, কে রে, এরে, জন্য, নিমিত্তে, এগুলো থাকলে হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আমরা যদি একটু খেয়াল করি, আমরা বললাম গুরু ভক্তি, তাহলে গুরু ভক্তি কি হবে? গুরুকে, গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরুকে কি? ভক্তি। তাহলে গুরুকে ভক্তি। এই জায়গায় দেখেন একটু খেয়াল করি আমরা, এখানে কি বিভক্তি আছে? এখানে বিভক্তি আছে কে বিভক্তি। কি বিভক্তি আছে? কে বিভক্তি। কি বিভক্তি আছে? কে বিভক্তি। গুরুকে ভক্তি হবে কি? গুরু ভক্তি হবে কি? গুরু ভক্তি। কি হবে? গুরু ভক্তি। গুরুকে ভক্তি হবে কি? গুরু ভক্তি, গুরু ভক্তি। তাহলে এখানে কোন বিভক্তি আছে? কে বিভক্তি আছে। কিন্তু এখানেও দেখেন কে বিভক্তি আছে। তাহলে কোন বিভক্তি থাকলে কোন সমাস? এখানে কে এবং রে, এই দুটো যদি দান, ভক্তি, শ্রদ্ধা অর্থ বোঝায়, তাহলে এগুলো হবে অবশ্যই চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন আমরা জন্য দিয়ে যদি আমরা একটু খেয়াল করি, আমরা বললাম বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, বিয়ে পাগলা কোন সমাস? বিয়ে পাগলা কোন সমাস? বিয়ে পাগলার সমস্ত পদ ব্যাস বাক্য হবে বিয়ের জন্য, বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা হবে কি? বিয়ে পাগলা। আমি বললাম রান্নাঘর, আমি কি বললাম? রান্না ঘর। কি লিখলাম? রান্নাঘর। তাহলে রান্নাঘর কি হবে? রান্নার, রান্নার জন্য ঘর হবে কি? রান্নাঘর। রান্নার জন্য ঘর হবে কি? রান্নাঘর। আমরা বললাম হজ যাত্রা, তাহলে হজের, আমরা বললাম হজ, হজ যাত্রা, হজ যাত্রা। হজ যাত্রা কি হবে? হজের জন্য যাত্রা হবে কি? হজ যাত্রা। হজের জন্য যাত্রা হবে কি? হজ যাত্রা, হজ যাত্রা। লিখছেন? বসতের জন্য বাড়ি হবে কি? বসত বাড়ি। বসতের জন্য বাড়ি হবে কি? বসত বাড়ি। লেখা হয়েছে? সবাইকে লিখছেন? ভাই খেলনাটা একটু চালু করে দেন না। বসতের জন্য বাড়ি হবে কি? বসত বাড়ি। সবার লেখা হয়েছে? সবাইকে লেখা ডান। বোর্ড তো সবাই লিখছেন? তারপর লিখেন বসতের জন্য বাড়ি হবে কি? বসত বাড়ি। রান্নার নিমিত্তে, রান্নার জন্য ঘর হবে কি? রান্নাঘর। আসসালামু আলাইকুম ভাই। জি ঠিক আছে ভাই। জি ভাই, ওকে, আসসালামু আলাইকুম ভাই। তাহলে বসতের জন্য বাড়ি হবে কি? বসত বাড়ি। বসতের জন্য বাড়ি হবে কি? বসত বাড়ি। বসতের জন্য বাড়ি হবে কি? বসত বাড়ি। রান্নার জন্য ঘর হবে কি? রান্না ঘর। বোর্ড তো কিসে ব্লু হইয়া বোঝা যায় না, ব্লু লেখা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, ব্লু লেখা লিখবো। কোন লেখা লিখবো ভাই? কোন লেখা বোঝা যায়? হ্যাঁ, বসতের নিমিত্তে বাড়ি বা বসতের জন্য বাড়ি হবে কি? বসত বাড়ি।
ওকে, এরপর আমরা একটু আসি। আচ্ছা, হতে থেকে চে, হতে থেকে চে, হতে থেকে চে এই পর্যন্ত লিখছেন সবাই? এখন লিখেন হতে থেকে চে, 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 হতে থেকে চে। আমরা বললাম, আমরা মনে করেন বললাম জেল পলাতক, তাহলে জেল হতে পলাতক। আমরা বললাম বিলেত ফেরত, কি বললাম? আপনার কোন ফন্ট দিয়ে যে লিখলে বুঝবেন আমি এটাই খুঁজে পাচ্ছি না। লিখলাম সাদা দিয়ে লিখি। আমরা লিখলাম বিলেত ফেরত, বিলেত ফেরত, কি লিখলাম? বিলেত ফেরত। তাহলে বিলেত ফেরত কি হবে? বিলেত হতে, বিলেত হতে, বিলেত হতে ফেরত, বিলেত হতে ফেরত হবে কি? বিলেত ফেরত। বিলেত হতে, বিলেত হতে ফেরত হবে কি? বিলেত, বিলেত, বিলেত ফেরত। আমরা বললাম জেল হতে মুক্তি, জেল হতে, জেল হতে, জেল হতে মুক্তি, তাহলে কি হবে? জেল মুক্তি, কি হবে? জেল মুক্তি, জেল মুক্তি, জেল মুক্তি। তাহলে এটা কি বেশ বাক্য কি হবে? হবে জেল হতে মুক্তি, জেল হতে মুক্তি হবে কি? জেল মুক্তি, জেল হতে মুক্তি হবে কি? জেল মুক্তি, জেল মুক্তি, জেল হতে মুক্তি হবে কি? জেল মুক্তি। আমরা বললাম আর কি বলতে পারি বলেন তো দেখি, আর কি বলা যায়? জেল হতে মুক্তি হবে কি? জেল মুক্তি। লিখছেন? তাহলে কারা মুক্তি কি হবে? কারা থেকে মুক্তি হবে কি? কারা মুক্তি। এরপর দেখি আমরা ষষ্ঠীতে আসি। ষষ্ঠীতে আছে র এর, কি আছে? র এর, কি আছে? র এর। যেমন আমরা বললাম চায়ের বাগান, চা বাগান, এই চা বাগানের, চা বাগানের আমাদের ব্যাস বাক্য কি হবে? চা বাগানের ব্যাস বাক্য হবে চা এর বাগান, চায়ের বাগান হবে কি? চা বাগান, চায়ের বাগান হবে কি? চা বাগান, চায়ের বাগান হবে কি? চা বাগান। আমরা বললাম রাজপুত্র, 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 তাহলে এর ব্যাস বাক্য কি হবে? হবে রাজার, রাজার পুত্র হবে কি? রাজপুত্র, রাজার পুত্র হবে কি? রাজপুত্র, রাজার পুত্র হবে কি? রাজপুত্র, রাজার পুত্র কি হবে? রাজপুত্র। তারপর লিখেন অন্তস্থীয় এ তে, অন্তস্থীয় এ তে, এগুলো থাকলে কি সমাস? এগুলো থাকলে সপ্তমী তৎপুরুষ সমাস। এগুলো থাকলে কি সমাস হবে? এগুলো থাকলে হবে সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন আমি যদি বলি গাছ পাকা, আমি বললাম গাছ পাকা, গাছ পাকা, তাহলে গাছ পাকা সমাসের ব্যাস বাক্য কি হবে? হবে গাছে, গাছে পাকা, তাহলে গাছে পাকা, তাহলে গাছের সাথে কি আছে? এ বিভক্তি আছে, কি আছে? এ বিভক্তি আছে, তাহলে এটা কি হবে? গাছে পাকা, গাছ পাকা, গাছ পাকা, হতে থেকে চেয়ে থাকলে কি হবে? গাছ পাকা, গাছ পাকা, গাছ পাকা হবে কি? গাছে পাকা, গাছ পাকা কি হবে? গাছে পাকা, গাছে পাকা, গাছ পাকা, গাছে পাকা হবে কি? গাছ পাকা। তারপর আমরা অনেক বলি না যে দিবা স্বপ্ন দেখা লাভ নেই, তাহলে দিবায় স্বপ্ন হবে কি? দিবা স্বপ্ন, দিবায় স্বপ্ন হবে কি? দিবা স্বপ্ন। সবাই একটু ক্লাসটা ঝটপট শেয়ার করে দেই বন্ধুরা, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেই, শেয়ার করে দেই, বন্ধুদেরকে শেয়ার করে দেই, দ্রুত 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 একটু ক্লাসটা শেয়ার করে দেই। ওকে, এরপর আমরা একটু আসি, বাকি আছে নয় তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। একটু সবাই একটু আমরা হেডলাইন করি, হেডলাইন করি, সবাই একটু হেডলাইন করি। আমরা প্রথমে লিখবো আমরা নয় তৎপুরুষ সমাস, নয়, নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। একটু সবাই লিখেন নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস। সবাই একটু লিখেন নয় তৎপুরুষ সমাস। যে শব্দগুলোতে দেখবেন, যে শব্দগুলোতে শুরুতে আ, অ আ না, অ আ না নি এগুলো থাকবে এবং এগুলো যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে এবং বিভক্তি লোপ পায় সেগুলোকে আমরা বলবো নয় তৎপুরুষ সমাস। যেমন, যেমন আমরা যদি বলি, আমরা যদি বলি বলে একটু খেয়াল করি, আমরা বললাম অনাচার, অনাচার, কি লিখলাম? অনাচার, অনাচার মানে কি?
নেই আচার, নেই আচার, নেই আচার, নেই আচার। অনাচার মানে কি? নেই আচার হবে কি? অনাচার। নেই আচার হবে কি? অনাচার। তাহলে একটু খেয়াল করি, শব্দের শুরুতে কি আছে? অ আছে, আর ব্যাস বাক্যতে কি আছে? নে আছে। মনে রাখবেন, না নেই, সরি না, তারপর লিখবেন নেই, না নেই, নাই, না নেই, নাই, এগুলো থাকলে সেগুলো কি হবে? না নেই নাই, এগুলো থাকলে সেগুলো কি হবে? এগুলো হবে নয় তৎপুরুষ সমাস। কি হবে? নয় তৎপুরুষ সমাস। কি হবে? নয় তৎপুরুষ সমাস। না নেই নেই এগুলো থাকলে হবে নয় তৎপুরুষ সমাস। যেমন আমরা যদি বলি অকেজু, তাহলে কি হবে? নয় কাজ। আমরা বললাম অনাদর, অনাদর কি হবে? নেই আদর। অনাদর কি হবে? নেই আদর। অনাদর কি হবে? নেই আদর। এগুলো হবে নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস। এরপর আমরা একটা হেডলাইন করব, উপপদ তৎপুরুষ সমাস। উপপদ, উপপদ লিখবেন উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস আমরা মনে রাখবো কিভাবে? উপপদ তৎপুরুষ সমাসে আমাদের যদি ডেফিনেশনের দিকে আসি, ডেফিনেশন কি বলছে? কৃদান্ত পদের সঙ্গে উপপদ হলে তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। অথবা ক্রিয়া প্রকৃতির সাথে যদি উপপদ তৎপুরুষ উপপদ ক্রিয়া প্রকৃতির সাথে যদি কৃতপদের যে উপপদ যুক্ত হয় সেগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। ভাই সোজা বাংলা, সহজ কথায়, সহজ কথা, একদম ঠান্ডা রাখেন মাথা, একদম সহজ কথা, 1 মিনিটে বলে দিচ্ছি, লিখেন। যেই সমাসকে ব্যাস বাক্যকে এক কথায় প্রকাশ করা যায়, এক কথায় প্রকাশ করা যায়, কি লিখবেন? এক কথায়, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ যে সমাসগুলো আছে সেগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন আমরা যদি বলি এক কথায় প্রকাশ কি কি আছে, আমরা যেমন পাইছিলাম পকেট মারে যে, পকেট মারে যে তাকে কি বলে? পকেট মার। কি বলে? পকেট মার। পকেট মারে যে তাকে কি বলে? পকেট মার। পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে, পঙ্কে জন্মে যা তাকে কি বলে? পঙ্কজ। তাকে কি বলে? পঙ্কজ। পঙ্কে জন্মে যা তাকে কি বলে? পঙ্কজ। পঙ্কে জন্মে যা তাকে কি বলা হয়? পঙ্কজ। জলে চরে যে তাকে কি বলা হয়? জলজ। তাকে কি বলা হয়? আমরা বললাম, আমরা যদি বলি জল দে যে তাকে কি বলা হয়? জলদি। জলে চরে যা তাকে কি বলা হয়? জলচর। জলে চরে যে তাকে কি বলা হয়? জলচর। তারপর হচ্ছে যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। যে নারীর হাসি সুন্দর তাকে কি বলা হয়? সুস্মিতা। যে নারীর হাসি পবিত্র তাকে বলা হয় সুচিস্মিতা। যে নারী প্রিয় বাক্য বলে তাকে বলা হয় প্রিয়ংবদা। তাহলে এগুলো কি সমাস? এগুলো হবে উপপদ তৎপুরুষ সমাস। তার মানে এক কথায় প্রকাশ যত যা আছে সবই হচ্ছে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? উপপদ তৎপুরুষ সমাস। সবাইকে ক্লিয়ার? পকেট মারে যে হবে কি? পকেট মার। পকেট মারে যে হবে কি? পকেট মার। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, এরপর আসি অলুক তৎপুরুষ সমাস। এরপর লিখবেন আমরা অলুক, অলুক, অলুক তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। হেডলাইন করবেন অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস কি ভাই? অলুক তৎপুরুষ সমাস হচ্ছে যেই সমাসের বিভক্তি লোপ পায় না। লিখবেন যে সমাসের বিভক্তি লোপ পায় না। বিভক্তি লোপ পায় না, পায় না। যে সমাসের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলুক। কি বলা হয়? অলুক সমাস। অলুক সমাস। এখন এই অলুক যদি হয় তৎপুরুষ সমাসের বেলায় তাহলে হবে অলুক তৎপুরুষ সমাস। যেই সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলুক বলে। যদি সেই সমাস যদি বহুব্রীহি সমাসে যদি অলুক মানে বিভক্তি লোপ না পায় সেটা হবে অলুক বহুব্রীহি সমাস। যদি দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ না পায় সেটাকে বলা হয় অলুক দ্বন্দ্ব সমাস। ওকে, এখন আমরা দেখি তৎপুরুষ সমাসে আমরা বিভক্তি লোপ কি কিভাবে পাই। আমরা বললাম ঘোড়ার ডিম। কি বললাম? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম লেখাটা আছে এভাবে ঘোড়ার ডিম। তাহলে একটু খেয়াল করেন,
ঘোড়ার ডিম, কি লিখছি? ঘোড়ার ডিম। তাহলে এখানে ব্যাস বাক্য করলে কি হবে? ব্যাস বাক্য করলে হবে ঘোড়ার ডিমই হবে, ঘোড়ার ডিমই হবে। জাস্ট এই মাঝখানে দেখেন, মাঝখানে এই জায়গা পার্থক্যটা কি? এই বাক্যের সাথে এই বাক্যের পার্থক্য একটাই, সে জায়গা হচ্ছে এই জায়গা মাঝখানে একটা স্পেস আছে। ব্যাস বাক্যে কি আছে? মাঝখানে জাস্ট একটা স্পেস আছে। ঘোড়ার ডিম হবে কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম হবে কি? ঘোড়ার ডিম। এগুলো কি সমাস হবে? এগুলো হবে অলুক তৎপুরুষ সমাস। এগুলো কি সমাস হবে? অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। মনে করেন আমি বললাম মনের মানুষ, আমি লিখলাম, মনে করেন আমি লিখলাম মনের মানুষ, কি লিখছি? মনের মানুষ। এই মনের মানুষ সমাসের ব্যাস বাক্য কি হবে? মনের মানুষ সমাসের ব্যাস বাক্য হবে ম নয়কার নে হবে ম নয়কার নে র, মনের স্পেস হবে, স্পেস হয়ে হবে মা নরসুকার নু মূর্ধন্য মানুষ। জাস্ট এখানে একটা স্পেস থাকার কারণে এটা হয়ে যাচ্ছে ব্যাস বাক্য। তাহলে মনের মানুষ, আমি বলি মাটির মানুষ, তাহলে মাটির মানুষ সমাসের ব্যাস বাক্য কি হবে? মাটির স্পেস একটু ফাঁকা জায়গা দিয়ে হবে মানুষ, মাটির মানুষ, মাটির মানুষ। ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এই গেল আমাদের তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা একটু সবাই নোট করে জানাবেন ক্লিয়ার কিনা, সবাই একটু আমাকে জানাবেন সবাই ক্লিয়ার কিনা। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কে ভাই? গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়েও বুঝায় না, হলুদও বুঝায় না। গায়ে হলুদ একটা অনুষ্ঠানকে বুঝায়, গায়েও বুঝায় না, হলুদও বুঝায় না। তাহলে এখানে কি হবে? গায়ে হলুদ একটা অনুষ্ঠানকে বুঝায়, তার মানে গায়ে হলুদ হচ্ছে আমাদের একটা বহুব্রীহি সমাস। গায়ে হলুদ হাতে খড়ি, গায়ে হলুদ হাতে খড়ি, এগুলো বহুব্রীহি সমাস হবে, বহুব্রীহি সমাস। স্যার সপ্তমী উদাহরণটা আরেকটা দেন, আরেকবার সপ্তমীটা আরেকবার। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। বাবা এগুলা কারা? এরা কারা? স্যার আমাদের সকলের মধ্যমণি, মনের মানুষ প্রাণের মানুষ। মনের মানুষ প্রাণের মানুষ, আকবর। সরি 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 স্যার, অলুক বহুব্রীহি নাকি অলুক বহুব্রীহি তৎপুরুষ? বুঝি না রে ভাই, তোমার কমেন্টটা নিচে চলে গেল কেন? দাঁড়াও, তোমার কমেন্ট আনতেছি। স্যার অলুক বহুব্রীহি হবে নাকি অলুক তৎপুরুষ হবে সেটা বুঝি নাই ভাই। অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না, সেগুলোকে বলা হয় অলুক। যদি পূর্বপদ এবং পরপদ না বুঝে অন্য একটা পদকে বোঝায় সেটাকে বলা হয় অলুক বহুব্রীহি। আর যদি পূর্বপদ পরপদকে বোঝায় এবং বিভক্তি লোপ পায় বা বিভক্তি লোপ পায় না, বিভক্তির সাথে রিলেটেড, সেগুলো হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। কি সমাস? যদি দুইটারই অর্থ প্রাধান্য পায় সেগুলো হবে অলুক তৎপুরুষ সমাস। আর যদি নতুন একটা অর্থের প্রাধান্য পায়, যেমন গায়ে হলুদ, বলে দিই, দেখো আমি বললাম গায়ে হলুদ, হলুদ। আচ্ছা একটু খেয়াল করতে হয়, এখানে কি গায়ে বুঝাচ্ছে না হলুদ বুঝাচ্ছে? গায়েও বুঝায় না, হলুদও বুঝায় না, মূলত বুঝায় কি? একটা অনুষ্ঠানকে বুঝায়। কি বুঝায়? অনুষ্ঠানকে বুঝায়। যদিও দেখতে যমজ ভাই, মনের মানুষ, গায়ে হলুদ, তাহলে এখানে বিভক্তি লোপ পায় না, এখানেও বিভক্তি লোপ পায় না, তার মানে কি এটা তৎপুরুষ সমাস না? না, মিথ্যা কথা। এটা হবে বহুব্রীহি সমাস। এটা কি হবে? বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। এটা কি সমাস হবে? বহুব্রীহি সমাস হবে। কেন হবে? কারণ পূর্বপদ এবং পরপদকে না বুঝে নতুন একটা অর্থকে প্রাধান্য পেলে সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। গায়ে হলুদ, তারপর হচ্ছে হাতে হাতে খড়ি, তারপর হচ্ছে আর কি আছে, বউ ভাত, এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। এগুলো কি সমাস? বহুব্রীহি সমাস। সবাই ক্লিয়ার? ওকে। কে যেন বলছিলেন সপ্তমীটা আরেকবার বুঝাইতে, কি সপ্তমীতে কি হিসেবে বলেন? সপ্তমী কই? সপ্তমী বলছে রাজা, এ দেখেন বলছে সপ্তমীতে কি আছে? এ অন্তস্তীয় তে, এ অন্তস্তীয় তে। যেমন গাছে পাকা, তাহলে গাছের সাথে কি আছে? গাছে পাকা, গাছে পাকা, তাহলে গাছের সাথে কি আছে? এ বিভক্তি আছে, তাহলে এটা কি সমাস হবে? এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। বললাম তো একটু আগে। ক্লিয়ার?
ওকে স্যার দ্বিতীয় তৎপুরুষ চতুর্থ তৎপুরুষ আরেকবার। ভাই দ্বিতীয়তে কি আছে একটু খেয়াল করো, এখানে আছে কে, এখানে আছে রে, কে রে, কে রে, আমরা জানি কে রে এরে থাকলে এগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার এই কে রে এরে যদি দান বা ভক্তি অর্থে, কি অর্থে, দান অথবা ভক্তি অর্থে থাকে, তাহলে সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন আমি যদি বলি গুরুকে ভক্তি, কি বললাম, আমি লিখলাম গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি। একটু খেয়াল করেন তো, গুরুকে আমরা এই যে গুরুকে সম্মান জানাই, ভক্তি জানাই, শিক্ষককে ভক্তি আমরা সম্মান জানাই, আমরা কি টাকা চাই সম্মান জানাই বলি স্যার আপনার সম্মান করছি টাকা দেন, এরকম বলি না। গুরুকে ভক্তি, শিক্ষককে ভক্তি, এগুলো হচ্ছে দান বা ভক্তি অর্থে। দান বা ভক্তি অর্থে যদি কে হয় তাহলে সেটা হয় চতুর্থী তৎপুরুষ সমাস। কি হয়, চতুর্থী তৎপুরুষ সমাস। আর সাধারণ অর্থে যদি হয় সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি হবে, দ্বিতীয় তৎপুরুষ সমাস। সবাই কি ক্লিয়ার? খুব কঠিন, কিসের কঠিন, সমাস ইজিক্যাল টু পানি। ওকে ওকে আমরা আসি। দেখেন গাছ পাকা কোন সমাস, এখন আপনারা সমাধান করেন। গাছ পাকা কোন সমাস, গাছ পাকা কোন সমাস, গাছ পাকা কোন সমাস, গাছ পাকা মানে কি, গাছে পাকা, তার মানে এটা তৎপুরুষ সমাস নাকি? ভাই কি হলো এটা, গাছ পাকা, গাছ পাকা মানে কি, গাছে পাকা, গাছে পাকা, এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন। তাহলে কোথা থেকে আসছে, এটা হবে তৎপুরুষ সমাস। গাছে পাকা, তাহলে এখানে কি আছে, গাছে পাকা, গাছ পাকা এর ব্যাস বাক্য কি, গয়কার গা ছয়কার ছে, গাছে পাকা, গাছে পাকা। তাহলে এখানে কি বিভক্তি আছে, এ বিভক্তি আছে। এ অন্তস্থীয়তে, এ অন্তস্থীয়তে, এ অন্তস্থীয় তয়কারতে, এই তিনটা বিভক্তি থাকলে সেটা কোন সমাস, সেটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। কি সমাস হবে, সপ্তমী তৎপুরুষ সমাস। রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে অপশন ক। রাইট অ্যান্সার কি হবে, অপশন ক। রাইট অ্যান্সার কি হবে, অপশন ক। সবাই একটু বলেন রাইট অ্যান্সার কি হবে, অপশন ক। রাইট অ্যান্সার কি হবে, অপশন ক। ওকে ফাইন, এরপরের প্রশ্ন আসি। এরপরের প্রশ্ন আসি সবাই। বলছে চোখের বালি, চোখের বালি এটা কোন সমাস, চোখের বালি, চোখের বালি কোন সমাস। 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলেন, চোখের বালি কোন সমাস, চোখের বালি কোন সমাস, চোখের বালি কোন সমাস, চোখের বালি কোন সমাস, চোখের বালি কোন সমাস। আপনার লেখার অনেক সুন্দর, আমার লেখা সুন্দর আমি সুন্দর না, এটা বলতে চাইলেন, ছি এগুলো বলতে হয় না। লামিয়া আক্তার লিখছে আপনার স্যার আপনার লেখা সুন্দর, তার মানে তুমি বলতে চাও আমার লেখাই সুন্দর, আমি সুন্দর না, এগুলো বলতে হয়, ছি। দেখেন একটু খেয়াল করেন, চোখের বালি, চোখের বালি, চোখ যোগ এর, চোখ, চোখ যোগ এর, চোখ যোগ এর হবে কি চোখের, চোখ যোগ এর হবে কি চোখের, চোখ যোগ এর হবে কি চোখের। তাহলে আমরা জানি র এর, র এর থাকলে কোন বিভক্তি, র এর থাকলে কোন বিভক্তি বলেন তো দেখি, র এর, র আর হচ্ছে এর, র এর, এই র এর থাকলে কোন বিভক্তি, র এর থাকলে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এখানে কি আছে, এখানে আছে নাই, এটা আপনাদেরকে কনফিউজ করার জন্য এইভাবে রেখে দিছি। এখানে একটা রাইট অ্যান্সার নাই, একটা রাইট অ্যান্সার নাই। এটা কি হবে, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আপনারা যারা যারা উত্তর দিচ্ছেন সবার উত্তর ভুল, সবার উত্তর ভুল। তাহলে এটা 10 নম্বরটা কি হবে, চোখের বালি, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর দেখেন হজ যাত্রা, হজ যাত্রা কোন সমাস, হজ যাত্রা কোন সমাস, সবাই একটু বলেন হজ যাত্রা, হজ যাত্রা কোন সমাস, হজ যাত্রা কোন সমাস বলেন তো দেখি, হজ যাত্রা, হজ যাত্রা কোন সমাস, হজ যাত্রা কোন সমাস বলেন দেখি,
হজ যাত্রা, হজ যাত্রা কোন সমাস? সবাই বলেন হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস? বলেন হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস? সবাই একটু বলেন, ঝটপট বলেন। হজ যাত্রা, হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা, সবাই একটু লিখেন, হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস বলো। ঠিক আছে, হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা, দ্রুত বলেন, হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা, হজ যাত্রা কোন সমাস? দ্রুত বলেন, হজ যাত্রা কোন সমাস? সবাই একটু বলেন, হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস? হজ যাত্রা কোন সমাস? হ্যাঁ, কে রে এ রে এগুলো দান অর্থে বুঝালে দ্বিতীয়া, আর দান অর্থে না বুঝালে, সরি, দান অর্থে বুঝালে চতুর্থী, আর দান অর্থ না বুঝালে হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ওকে, একটু খেয়াল করি, হজ যাত্রা মানে কি? হজের জন্য, হজের জন্য বা হজের নিমিত্তে যাত্রা, হজের নিমিত্তে যাত্রা হবে কি? হজ যাত্রা। তাহলে হজের জন্য, তাহলে আমরা জানি কে রে এ রে জন্য নিমিত্ত, এগুলো যদি থাকে সেটা কোন সমাস? সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। কি সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে, এরপর আমরা আসি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, বিশেষ্য এবং বিশেষণ মিলে কর্মধারয় সমাস হয়। যেমন আমরা বলি বিশেষ্য কি? আমরা বললাম নাউন, যেমন আমরা বললি যদি আলু, আলু, আর বিশেষণ বললাম সিদ্ধ, আলুটা কেমন অবস্থায় আছে? সিদ্ধ অবস্থায় আছে। তাহলে আলু সিদ্ধ কোন সমাস হবে? কর্মধারয় সমাস হবে। কি হবে? কর্মধারয় সমাস। বিশেষণ প্লাস বিশেষ্য মানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস বিশেষণ। আমরা বললাম পাকা, পাকা আম, কি বললাম? পাকা আম। তাহলে কি হবে? পাকাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমটা হচ্ছে বিশেষ্য, মানে এগুলো নাউন। তাহলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকলে হবে এটা কর্মধারয় সমাস। এগুলো কি সমাস? এগুলো হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। এগুলোকে বলা হয় সাধারণ, সাধারণ কর্মধারয় সমাস। এগুলোকে কি বলা হয়? সাধারণ কর্মধারয় সমাস। এরপর আছে বিশেষণ প্লাস বিশেষণ। ঠিক আছে, বিশেষণ প্লাস, যেমন ভালো মন্দ, এগুলো হচ্ছে বিশেষণ প্লাস বিশেষণ। ক্রিয়া প্লাস ক্রিয়া, এগুলো থাকলে হয়, এগুলোকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস। মূলত এই কর্মধারয় সমাস আমরা 5 প্রকার। কর্মধারয় সমাস কয় প্রকার? 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 5 প্রকার। একটু খেয়াল করেন, 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। এরপর 2 নম্বরে লিখবেন, 2 নম্বরে লিখবেন উপমান, উপমান কর্মধারয়, উপমান কর্মধারয় সমাস। এরপর দেখবেন 3 নম্বরে লিখবেন উপমিত, উপমিত, উপমিত কর্মধারয় সমাস। তারপর লিখবেন রূপক, রূপক কর্মধারয় সমাস। তারপর লিখবেন 5 নম্বরে ফাইনালি লিখবেন মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তার মানে এই সমাস হচ্ছে আমাদের এই 5 প্রকার। সমাস কয় প্রকার? সরি, আমাদের এই কর্মধারয় সমাস কয় প্রকার? কর্মধারয় সমাস হচ্ছে আমাদের এই 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ওকে, এরপর আমরা একটু আসি, একটু খেয়াল করেন কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস আমরা বললাম উপমান, আর হচ্ছে উপমিত, আর হচ্ছে রূপক। খেয়াল করেন উপমান, উপমানে কি আছে? উপমান হচ্ছে যেই তৎপুরুষ সমাসে, উপমান হচ্ছে যে তৎপুরুষ সমাসে সত্য তুলনা বোঝায়। কি বোঝায়? সত্য তুলনা, সত্য তুলনা বোঝায়, সেগুলোকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। যে তৎপুরুষ সমাসে মিথ্যা, কি বললাম? মিথ্যা, মিথ্যা প্লাস, মিথ্যা প্লাস, মিথ্যা প্লাস দৃশ্যমান, মিথ্যা প্লাস দৃশ্যমান তুলনা বোঝায়, মিথ্যা প্লাস দৃশ্যমান তুলনা বোঝায়,
সেটাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। আর বললাম মিথ্যা, মিথ্যা প্লাস, মিথ্যা প্লাস আমরা বললাম মিথ্যা, মিথ্যা প্লাস, মিথ্যা প্লাস অদৃশ্য, অদৃশ্য তুলনা বুঝালে, মিথ্যা প্লাস অদৃশ্য তুলনা বুঝালে, মিথ্যা প্লাস অদৃশ্য তুলনা বোঝালে সেটাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। কি বলবো? রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। এখন আমরা একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, এদিকে তাকান। আমরা বললাম উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। আমি বললাম কাজল কালো, কি বললাম? কাজল কালো। আচ্ছা কাজল যে কালো, এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে কাজল কালোই হয়, কি হয়? কালো হয়। যেমন আমি যদি বলি তুষার শুভ্র, আমি বললাম তুষার শুভ্র, শুভ্র মানে হচ্ছে সাদা, তুষার শুভ্র, তাহলে তুষার রং কিরকম হয়? শুভ্রই হয়। আমরা বললাম মনে করেন, আমরা বললাম রক্ত লাল, কি বললাম? রক্ত লাল, রক্ত লাল কি হবে? রক্তের রং লালই হয়। রক্তের রং কি হয়? রক্তের রং লাল হয়। মানে কি? রক্ত লাল, রক্তের রং কেমন হয়? লাল হয়, তার মানে রক্ত লাল। আমি বললাম মনে করেন, আমি বললাম দুধ সাদা, কি লিখলাম? দুধ সাদা, দুধ সাদা, তাহলে দুধের রং কিরকম হয়? সাদা হয়। দুধের রং কিরকম হয়? সাদা হয়। তার মানে এগুলো হচ্ছে সত্য তুলনা বোঝাচ্ছে। সত্য তুলনা বোঝালে সেটা কি সমাস? সেটা হবে উপমান কর্মধারয় সমাস। এর পাশে মিথ্যা তুলনা, মনে করেন আমি বললাম ফুল কুমারী, কি বললাম? ফুল কুমারী, ফুল কুমারী, ফুল কুমারী, তাহলে একটা মেয়ে যতই সুন্দর হোক, একটা কুমারী মেয়ে যত সুন্দর হোক, সে কি কখনো ফুল হইতে পারবে? না, মিথ্যা কথা। একটা মেয়ে ফুল হইতে পারে না। আর ফুল কি দেখা যায়? অবশ্যই দেখা যায়। ফুল হচ্ছে দৃশ্যমান। ফুল, ফুল এই যে গোলাপ ফুল, গোলাপ তো দেখা যায়, ফুল তো দেখা যায়। তার মানে এটা দৃশ্যমান এবং মিথ্যা তুলনা বোঝাচ্ছে, এর জন্য এটা হবে উপমিত কর্মধারয় সমাস। যেমন আমি যদি বলি ফুল কুমারী, এরপর আমরা যদি আসি, যে আমরা বললাম মনে করেন সিংহ পুরুষ, কি বললাম? সিংহ, সিংহ পুরুষ, সিংহ পুরুষ। একটু খেয়াল করেন, এটা পুরুষের গায়ে যতই শক্তি থাকুক, সে পুরুষ কি কখনো সিংহ হইতে পারবে? না, মিথ্যা কথা। সিংহ কি দেখা যায়? অবশ্যই দেখা যায়। তার মানে দৃশ্যমান এবং আমরা লিখলাম মনে করেন, আমরা লিখলাম যে অধর পল্লব, লিখলাম অধর পল্লব, অধর পল্লব, অধর পল্লব। অধর মানে হচ্ছে ঠোঁট, পল্লব মানে হচ্ছে পাতা। একটা ঠোঁট যতই বাঁকা থাকুক, সে ঠোঁট কি কখনো পাতা হইতে পারবে? একটা ঠোঁট, এই যে ঠোঁট, ঠোঁট যতই বাঁকা থাকুক, সেটা কি পাতা হইতে পারবে? না, মিথ্যা কথা। তার মানে এটা মিথ্যা কথা হয়েছে। তাহলে মিথ্যা যদি হয় তাহলে উপমিত, আর সেটা যদি দৃশ্যমান হয় সেটা হবে রূপক। তাহলে পল্লবও দেখা যায়, অধরও দেখা যায়। ওকে, আমরা বললাম মনে করেন কথায় কথায় আমরা বলি খোকন সোনা, কি বলি? খোকন সোনা। আমাদের মায়েরা বলে খোকন সোনা। তাহলে একটু খেয়াল করেন, খোকন, খোকন একটা হচ্ছে বাচ্চাকে বলতেছে, সোনা মানে হচ্ছে স্বর্ণ। তাহলে একটা বাচ্চাকে, মা তার বাচ্চাকে স্বর্ণ সোনা বলতেই পারে, কিন্তু একটা বাচ্চাকে কখনো স্বর্ণ হইতে পারবে? না, পারে না। তার মানে এগুলো হচ্ছে মিথ্যা কথা। বাচ্চা কি দেখা যায়? খোকন দেখা যায়? দেখা যায়। স্বর্ণ দেখা যায়? দেখা যায়। তাহলে দৃশ্যমান এবং মিথ্যা তুলনা বুঝালে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। কি বলা হয়? উপমিত কর্মধারয় সমাস। দেখেন সবাই একটু লিখছেন কিনা, দ্রুত একটু লিখেন। লিখছেন? চাঁদ মুখ, হ্যাঁ অনেকে লিখছে, একজন লিখছেন চাঁদ মুখ। খেয়াল করেন, চাঁদ মুখ। একটা মেয়ে, একটা মুখ যতই ফর্সা হোক, একটা মুখ যতই ফর্সা হোক, চাঁদ মুখ। একটা মুখ কি কখনো চাঁদ হইতে পারে? পারে না, মিথ্যা কথা। আচ্ছা চাঁদ কি দেখা যায়? দেখা যায়। মুখ কি দেখা যায়? দেখা যায়। তাহলে দৃশ্যমান এবং মিথ্যা তুলনা হলে সেটা কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। এরপর আসি রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। তাহলে রূপক কর্মধারয় সমাসে কি আছে দেখেন, একটু খেয়াল করি। আমরা বলছি এখানে মিথ্যা তুলনা থাকবে এবং অদৃশ্য থাকবে। তাহলে একটু আমরা খেয়াল করি, আমরা বললাম মন মাঝি, মন মাঝি। আমার একটা গান আছে না, মন মাঝি রে আয় ফিরে আয়। তাহলে মন মাঝি আসবে কেমনে? মন দেখছেন জীবনে কোনোদিন? দেখা যায়? অদৃশ্য। আচ্ছা মনের কি মাঝি আছে? ওই জায়গায় নদী আছে, মনের মধ্যে একটা নদী আছে, নৌকা দিয়ে মাঝি পারাপার করে, এরকম কি? না, মিথ্যা কথা। তাহলে মনের মাঝি নাই। তাহলে মন অদৃশ্য, মাঝিও অদৃশ্য। তাহলে মন মাঝি কোন সমাস হবে? মন মাঝি হবে রূপক কর্মধারয় সমাস। আমরা বললাম মনে করেন বিষাদ সিন্ধু, কি লিখলাম? বিষাদ সিন্ধু,
বিষাদ সিন্ধু। তাহলে বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট, সিন্ধু মানে হচ্ছে সাগর। একটা মানুষের দুঃখ কষ্ট কখনো কি সাগর সমান হতে পারে? মানে সবার মনে দুঃখ আছে, কিন্তু দুঃখ কোনো সাগর সমান নয়। তাহলে আমরা অনেক আগে তলা দিতাম। তাহলে দেখেন বিষাদ সিন্ধু, তাহলে বিষাদ কি দেখা যায়? দেখা যায় না, অদৃশ্য। সিন্ধু মানে হচ্ছে সাগর, তাহলে বিষাদ দুঃখ কষ্ট জীবনে দেখা যায় না, দেখা যায় না। তার মানে অদৃশ্য এবং মিথ্যা তুলনা, তার মানে এটা রূপক কর্মধারয় সমাস। আমি বললাম মনে করেন জ্ঞান সিন্ধু, কি বললাম? জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু। জীবনে জ্ঞান চোখে দেখছেন? দেখা যায় না, তার মানে একটা মানুষের জ্ঞান কখনো সাগর সমান হতে পারে না, তার মানে মিথ্যা তুলনা এবং অদৃশ্য। আমি বললাম বিদ্যাসাগর, কি বললাম? বিদ্যাসাগর, বিদ্যাসাগর। আচ্ছা, একটা মানুষের জ্ঞান কখনো সাগর সমান হয়? বিদ্যা কখনো সাগর সমান হয়? হয় না, এগুলো মিথ্যা কথা। তার মানে মিথ্যা এবং অদৃশ্য যদি হয়, সেগুলোকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। একবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে এরকম, প্রেম ডোর, প্রেম ডোর মানে হচ্ছে প্রেমের দরজা, প্রেম ডোর কোন সমাস? প্রেম ডোর, প্রেম জীবনে দেখা যায়? দেখা যায় না। আচ্ছা, প্রেমের আবার দরজা হয়? মিথ্যা কথা। তাহলে মিথ্যা এবং অদৃশ্য থাকলে সেগুলো কোন সমাস? সেগুলো হবে রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। ওকে, একটু খেয়াল করি রূপক কর্মধারয় সমাসে ব্যাস বাক্য করব কিভাবে। এই সমাসগুলির ব্যাস বাক্য করব কিভাবে? ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে, এই যে দুইটা সমাসের মাঝে, দুটো সমাজের মাঝে কি হবে? জাস্ট দুইটার মাঝে জাস্ট রূপ বসাই দিলে হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। যেমন মন রূপ মাঝি হবে কি? মন মাঝি। মন রূপ মাঝি হবে কি? মন মাঝি। বিষাদ রূপ সিন্ধু হবে বিষাদ সিন্ধু। জ্ঞান রূপ সিন্ধু হবে জ্ঞান সিন্ধু। বিদ্যারূপ সাগর হবে বিদ্যাসাগর। প্রেম রূপ ডোর হবে কি? প্রেম ঢোর। তাহলে এগুলো হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাসের এক্সাম্পল। আর আমাদের আমাদের এই উপমান কর্মধারয় সমাসে ব্যাস বাক্য করব কিভাবে? উপমান কর্মধারয় সমাসে ব্যাস বাক্য করব যে পূর্বপদ, এই যে পূর্বপদ আছে, পূর্বপদের সাথে আমরা কি যোগ করব? এর বা র বিভক্তি যুক্ত করব, এর বা র বিভক্তি যুক্ত করব। তারপর আমরা কি যুক্ত করব? আমরা যুক্ত করব যে দেখুন কাজল কালো, তাহলে কাজলের ন্যায় কালো, তাহলে কাজলের ন্যায়, তারপর হচ্ছে পরপদ, কাজলের ন্যায় কালো। তাহলে একটু খেয়াল করি, কাজলের ন্যায় কালো, তুষারের ন্যায় শুভ্র, রক্তের ন্যায় লাল, দুধের ন্যায় সাদা। দ্রুত একটু লিখেন, লিখে আমাকে একটু কমেন্ট করে জানান। সবগুলো এক্সাম্পল লিখবেন এবং এক্সাম্পলের পাশাপাশি ব্যাস বাক্যগুলো লিখবেন, লিখে আমাকে জানাবেন। ডান, লিখা ডান। আমি 1 মিনিটের মধ্যেই আবার ক্লাস শুরু করছি, আপনারা সবাই একটু দ্রুত লিখেন।
সবার কি নোট ডান? সবার কি নোট ডান? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার, সবার নোট ডান। লেখা শেষ স্যার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে। ওকে, একটু সবাই আসি। তাহলে আমরা দেখলাম যে উপমান আর হচ্ছে উপমিত, উপমান আর হচ্ছে উপমিত। আমরা কি সবাই বুঝছি? এটা বুঝি নাই কে? এখন একটু আমরা আসি রূপ, আমাদের এই উপমিততে। আমরা উপমান আর হচ্ছে রূপক শিখলাম, এখন আসবো আমরা উপমিততে। এই উপমিত নিয়ে আমাদের একটু ঝামেলা হয়। উপমিত নিয়ে কি হয়, একটু আমাদের ঝামেলা হয় যে আসলে এটার ব্যাস বাক্য কি হবে, ফুল কুমারীর ন্যায় না কুমারী ফুলের ন্যায়। এখন একটু খেয়াল করি, মনে রাখবেন এই উপমিত কর্মদ্বারা সমাস করার ক্ষেত্রে মনে রাখবেন, যার লিখবেন উপমিত সমাস ব্যাস বাক্য করার নিয়ম, ব্যাস বাক্য করার নিয়ম লিখবেন, ব্যাস বাক্য করার নিয়ম, ব্যাস বাক্য করার নিয়ম দ্রুত লিখবেন। তাহলে উপমিত সমাস ব্যাস বাক্য করার নিয়ম কি লিখবেন? উপমিত সমাস ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে, এক নম্বরে লিখবেন উপমিত সমাস ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে যার তুলনা হয়, যার তুলনা হয়, যার তুলনা হয় সে প্রথমে বসবে। সে কোথায় বসবে? সে প্রথমে, সে প্রথমে বসবে। সে কোথায় বসে? প্রথমে বসে। যার তুলনা হয় সে কোথায় বসে? প্রথমে বসে। তারপরে কি আছে? যার তুলনা হয় সে প্রথমে বসে, যার তুলনা হয় সে প্রথমে বসে। তারপর কি বসবে? তারপর বাকি পদ, বাকি বাকি অন্য পদ, বাকি অন্য পদ, বাকি অন্য পদ। তারপর কি হবে? তারপর হবে র বা এর বিভক্তি, র অথবা এর বিভক্তি, র অথবা এর বিভক্তি। এরপর কি হবে? এরপর হচ্ছে ন্যায় অথবা শেষে হবে ন্যায়। কি হবে? ন্যায়। তাহলে আমরা এই নিয়মে আমরা একটু ব্যাস বাক্য গুলো করার চেষ্টা করি। সবাই একটু লিখবো যে ফুলের প্রশংসা হচ্ছে না কুমারীর প্রশংসা হচ্ছে? বলেন তো একটু দেখি, এখানে ফুলের প্রশংসা হচ্ছে না কুমারীর প্রশংসা হচ্ছে? ফুলের না কুমারীর? তাহলে কুমারীর না ফুলের? অবশ্যই এখানে কুমারীর প্রশংসা হচ্ছে। কুমারী কেমন? ফুলের মতো। তাহলে কুমারী আগে আসবে, যার প্রশংসা সে আগে আসবে। তাহলে কুমারী কার প্রশংসা? কুমারীর প্রশংসা। কার প্রশংসা একটু সবাই বলেন তো? কুমারী, কুমারী কার প্রশংসা? কুমারীর প্রশংসা। কার প্রশংসা? কুমারীর প্রশংসা। তাহলে কুমারীর যদি প্রশংসা হয় তাহলে কুমারী একটা মেয়ে, তাহলে মেয়ের প্রশংসা হচ্ছে, তাহলে কুমারী কোথায় আসবে? কুমারী আগে আসবে। তাহলে কুমারী, কুমারী কার ন্যায়? ফুলের। বাকি পদ আছে কি? ফুল। তাহলে ফুলের, কুমারী ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায় হবে কি? কুমারী ফুলের ন্যায়। আচ্ছা সিংহ পুরুষ, আচ্ছা এখানে কি সিংহের প্রশংসা হচ্ছে? না, হচ্ছে কার? পুরুষের প্রশংসা। তাহলে এখানে কি হবে? হবে পুরুষ, পুরুষ কার ন্যায়? সিংহের ন্যায়। পুরুষ কার ন্যায়? সিংহের, সিংহের ন্যায়। পুরুষ কার ন্যায়? সিংহের ন্যায়। আছে অধর পল্লব, আছে কি? অধর পল্লব। তাহলে অধর পল্লব, তাহলে অধর মানে হচ্ছে ঠোঁট, ঠোঁটের প্রশংসা হচ্ছে, তার মানে অধর আগে আসবে। লিখবো আমরা অধর, অধর কার ন্যায়? এরপর বাকি পদ, বাকি পদ আছে পল্লব, পল্লব পল্লবের ন্যায়। অধর কার ন্যায়? পল্লবের ন্যায়, অধর পল্লবের ন্যায়। আছে খোকন সোনা, তাহলে খোকন, খোকনের প্রশংসা হচ্ছে, তার মানে হবে খোকন, খোকন সোনার ন্যায়। খোকন কার ন্যায়? সোনার ন্যায়। খোকন কার ন্যায়? সোনার ন্যায়, হবে খোকন সোনা। আছে চাঁদ মুখ, কি আছে? চাঁদ মুখ। তাহলে কি হবে? চাঁদ মুখের ন্যায় হবে? না, হবে না। এখানে হবে মুখ চাঁদের ন্যায়, কারণ মুখের প্রশংসা হচ্ছে। হবে কি? মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়। মূলত প্রশংসা যার করা হচ্ছে সেটা বুঝাইতে হবে। প্রশংসা যে মানুষের হইতেছে সেটা বুঝাইতে হবে, অন্যের প্রশংসা বোঝানো যাবে না। ওকে, তাহলে একটু খেয়াল করি। চাঁদ মুখ, আমাদের একবার পরীক্ষা প্রশ্ন আসছে চন্দ্র, চন্দ্রমুখ, তাহলে এটা কোন সমস্যা হবে? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। ব্যাস বাক্য কি হবে? মুখ চন্দ্রের ন্যায়। অথবা চন্দ্র, চন্দ্র, চন্দ্র কার ন্যায়? মুখের ন্যায়। না, মুখ চন্দ্রের
ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, এটা দিল ব্যাস বাক্য হবে। আমরা অনেকেই মনে করি, অনেকে আবার এভাবে বলি, ন্যায় যদি শেষে থাকে, ন্যায় যদি শেষে থাকে তাহলে উপমিত, আর ন্যায় যদি কি থাকে, মাঝে থাকে, তাহলে উপমা। এগুলো করা যাবে না। দেখতে হবে কার প্রশংসা করা হচ্ছে, যার প্রশংসা সেটা বুঝালেই সেটা হবে উপমিত। ক্লিয়ার? চাঁদ মুখ নেয় না, চাঁদ মুখ নেয় না, চাঁদ মুখ নেয় না, মুখ চাঁদের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। অথবা একবার পরীক্ষা আসছে এরকম, অপশনে ছিল না মুখ চন্দ্রের ন্যায়, ছিল না অপশনে, অপশনে ছিল, অপশনে এরকম ছিল চন্দ্রের 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 ন্যায় মুখ, এটা ছিল চন্দ্রের ন্যায় মুখ। তাহলে চাঁদের মতো মুখই বুঝাচ্ছে, তার মানে ন্যায়টা কোথায় ছিল, মাঝখানে ছিল। অনেকে আমরা টেকনিক মারি, মাঝখানে ন্যায় দিলেই এটা উপমান। না রে ভাই, এই টেকনিক এখানে খাটবে না। মানে যার প্রশংসা তাকে বুঝাইলেই হইলো, ন্যায় মাঝে বসলে উপমান। না ভাই, এই টেকনিক এখানে চলবে না। ন্যায় মাঝে বসলে উপমান আর শেষে বসলে উপমিত, এখান থেকে বের হন ভাই। পরীক্ষার প্রশ্ন আসছে, চন্দ্রমুখ কোন সমাস, চন্দ্রমুখ কোন সমাস, চন্দ্রমুখের ব্যাস বাক্য করো। ব্যাস বাক্য এখানে ন্যায় নাই, এইরকম অপশনই নাই যে চন্দ্রমুখ চন্দ্র মুখের ন্যায়, এরকম অপশন নাই। সেখানে ছিল রাইট অ্যান্সার নিছ চন্দ্রের ন্যায় মুখ। তাহলে এখানে ন্যায় তো মাঝে আছে, বুঝতে হবে চাঁদের প্রশংসা না মুখের প্রশংসা। যেই ব্যক্তির প্রশংসা সেটা যদি ব্যাস বাক্যের মাধ্যমে বুঝায়, সেটা হবে আমাদের উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার? নরাদম, নর অদমের ন্যায়। ওকে, হয়েছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এরপর আসি আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে সমাসে লিখবেন, হেডলাইন লিখবেন, যে সমাসের মাঝখান থেকে মধ্যপদ লোপ পায়, যে সমাসের ব্যাস বাক্য থেকে মধ্যপদ লোপ পায়, তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে সমাসে ব্যাস বাক্যে লিখবেন, সমাসের ব্যাস বাক্য থেকে, সমাসের ব্যাস বাক্য থেকে, সমাসের কোথা থেকে, ব্যাস বাক্য থেকে, সমাসের ব্যাস বাক্য থেকে যদি মধ্যপদ মধ্যপদ সমাসের ব্যাস বাক্য থেকে যদি মধ্যপদ লোপ পায়, মধ্যপদ লোপ পায়, সমাসের ব্যাস বাক্য থেকে যদি মধ্যপদ লোপ পায়, তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাসের মাঝখান থেকে ব্যাস বাক্য যদি লোপ পায়, মধ্যপদ লোপ পায়, তাকে কি বলা হয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন একটু আসি আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন আমরা যদি বলি যেমন আছে একটা, ঘর জামাই, ঘরে ঘরে আশ্রিত, ঘরে আশ্রিত, ঘরে আশ্রিত, আশ্রিত জামাই, ঘরে আশ্রিত জামাই। তার মানে কি হবে, হবে ঘর জামাই, ঘর জামাই হবে কি, ঘর জামাই। ঘরে আশ্রিত জামাই হবে কি, ঘর জামাই। মনে করেন আমি বললাম ঝাল আশ্রিত মুড়ি, বা ঝাল ঝাল মিশ্রিত, ঝাল মিশ্রিত, ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি হবে কি, হবে ঝাল মুড়ি। ঝাল মিশ্রিত মুড়ি হবে কি, ঝালমুড়ি। ঝাল মিশ্রিত মুড়ি হবে কি, ঝালমুড়ি। ঝাল মিশ্রিত মুড়ি হবে কি, ঝালমুড়ি। ঘরে আশ্রিত জামাই হবে কি, ঘর জামাই। ঘরে আশ্রিত জামাই হবে কি, ঘর জামাই। আমরা আরো এরকম পাই, আমরা যেমন চালে জন্মানো কুমড়া, চালে জন্মানো জন্মানো কুমড়া হবে কি, চাল কুমড়া, চাল কুমড়া, চাল কুমড়া। দেখেন দা কুমড়া হচ্ছে বিরোধাত্মক দ্বন্দ্ব সমাস, লাউ কুমড়া হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস, আর চাল কুমড়া কি, চাল কুমড়া হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চাল কুমড়া কি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চাল কুমড়া কি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর দেখি আমরা দুধ মিশানো ভাত, শুরুতে বলছিলাম দুধ ভাত, দুধ মিশানো ভাত, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা বলি সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে আসনটা ছিল মানে পরপদ, আসনটাই মূলত মেইন। মাঝখান থেকে কি লোপ পায় একটু খেয়াল করি। আমি লিখলাম সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, কি লিখলাম, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে এটা কি হবে, এটা দেখেন হবে সিংহাসন, কি হবে, সিংহাসন, সিংহাসন। তাহলে একটু খেয়াল করেন সিংহাসন, তাহলে সিংহ আছে আসনও আছে, মাঝখান থেকে কি লোপ পাইছে,
চিহ্নিত লোপ পাইছে, তাহলে সিংহ চিহ্নিত আসন হবে কি সিংহাসন। তাহলে মাঝখান থেকে যে কর্মধারয় সমাসের মাঝখান থেকে পদ লোপ পায়, ব্যাস বাক্যের মাঝখান থেকে মধ্যপদ লোপ পায়, তাকে বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আশা করি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস বুঝতে পেরেছেন। এই ছিল কর্মধারয় সমাসের 5টি প্রকার। ওকে, আমরা একটু আসি কাজল কালো, এটা কোন সমাস? সবাই একটু কমেন্ট করেন। কাজল কালো কোন সমাস? কাজল কালো কোন সমাস? দুধ ভাত, দুধ ভাত, দুধ মিশ্রিত ভাত, দুধ ভাত। তারপর আছে মধু সংগ্রহ করে যা বাছি, তাকে কি বলা হয়? মৌমাছি। তাহলে মৌমাছি কোন সমাস? মৌমাছি হচ্ছে আমাদের মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, এগুলো মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এরপরে দেখেন, এরপরে বলেন এটা কি হবে? আছে কাজল কালো, এর সঠিক ব্যাস বাক্য কি? কাজলের ন্যায় কালো, কাজল রূপ কালো, কাজল ও কালো, কাজল যে কালো, কোনটা হবে বলেন তো দেখি? এই ভাইয়ারা আপুরা বলেন না কি হবে? রাইট অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট করেন। কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, এটা কোন সমাস? কাজলের ন্যায় কালো কি অপশনের প্রথমে দেখে মারা দিচ্ছেন? না, এটা হবে উপমান কর্মধারয় সমাস। আসলে কাজলের রং কালো হয়, আর উপমান কর্মধারয় সমাসের ন্যায় মাঝখানে থাকে। ওকে, এরপরে আসি জীবন নাশের আশঙ্কায় যে বীমা, তাকে কি বলা হয়? জীবন বীমা। ওকে ফাইন, ঠিক আছে, জীবন আছে বীমা আছে, এখানেও জীবন আছে এখানেও বীমা আছে, মাঝখান থেকে এই মধ্যপদ লোপ পাইছে। তাহলে মধ্যপদ লোপ পাইলে সেটা কোন সমাস? এটা হবে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ওকে, এখন আসি ফুলকুমারী, এটা ব্যাস বাক্য কি হবে? আপনারা এখন কমেন্ট করবেন আল্লাহর হস্তে, কারণ এতক্ষণ আমি পড়াইছি, এখন আপনারা কমেন্ট করেন। ফুলকুমারী, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, বলেন তো এটা কোন সমাস? ফুলকুমারী কোন সমাস? ফুলকুমারী কোন সমাস? এই আপনারা বলে সমাস পারেন না, এই সমাস কঠিন, একটু আগে বলছিলেন কঠিন, এখন যে পারেন, এগুলো তো বিগত বছরের প্রশ্ন। কুমারী ফুলের ন্যায়, কারণ কুমারীর প্রশংসা হচ্ছে, যার প্রশংসা সে আগে আসবে, তারপর বাকি পদ, তারপর তার সাথে এর বা র বিভক্তি, তারপর হচ্ছে ন্যায়, এই তো হয়ে গেল। ওকে, ও এরপরে আসি, এরপরে আসি, আসছে চন্দ্রমুখ, কি আসছে? চন্দ্রমুখ, কি আসছে? চন্দ্রমুখ। তাহলে চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ কোন সমাস বলেন দেখি? চন্দ্রমুখ, চন্দ্রমুখ, তাহলে চন্দ্রমুখ কোন সমাস হবে? চন্দ্রের ন্যায় মুখ, নাকি চন্দ্র রূপক মুখ, নাকি মুখ চন্দ্রের ন্যায়, নাহলে মুখ ও চন্দ্র। রাইট অ্যান্সার কি হবে? দেখেন চন্দ্রমুখ, আসলে আগে দেখি আমরা কোন সমাস। চন্দ্রমুখ, একটা মানুষের মুখ যতই উজ্জ্বল হোক, একটা মানুষের মুখ যতই সাদা হোক, চাঁদের মতো উজ্জ্বল হোক, সেই মুখ কি কখনো চাঁদ হইতে পারে? পারে না। তার মানে এটা মিথ্যা তুলনা, এটা মিথ্যা কথা, তাহলে মিথ্যা। আচ্ছা একটু খেয়াল করি, এখন এই চন্দ্র কি দৃশ্যমান না অদৃশ্য? চাঁদ কি দেখা যায়? দেখা যায়, তাহলে এটা দৃশ্যমান। এটা কি? দৃশ্যমান, দৃশ্যমান। তাহলে চাঁদ হচ্ছে দৃশ্যমান এবং মিথ্যা তুলনা। দৃশ্যমান এবং মিথ্যা তুলনা হলে সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। সেটা কি সমাস? উপমান কর্মধারয় সমাস। আর উপমান কর্মধারয় সমাস আমরা জানি যে যার প্রশংসা হচ্ছে সে আগে আসবে। তাহলে মুখের প্রশংসা হচ্ছে, এখানেও মুখের প্রশংসা হচ্ছে, তার মানে এই দুইটা হবে না। তার মানে মুখ চন্দ্রের ন্যায় বা মুখ ও চন্দ্র, তাহলে এটা দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল, তার মানে এটাও হবে না, হবে কি? মুখ চন্দ্রের ন্যায়। এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এরপরে আসি, বলছে রূপক কর্মধারয়, রূপক কর্মধারয় সমাস কোনটি? দেখছে মহাপুরুষ, মহাপুরুষ, তাহলে মহাটা কি? মহাটা হচ্ছে অ্যাজেটিভ, মহাটা কি? অ্যাজেটিভ। পুরুষটা কি? পুরুষ হচ্ছে নাউন, পুরুষ হচ্ছে নাউন।
তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে বিশেষণ প্লাস বিশেষ্য, এটা কোন সমাস? এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, বলছে ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম। তাহলে ঘন শ্যাম, শ্যাম কেমন? ঘন। তাহলে ঠিক আছে, তুলনা বোঝাচ্ছে। ঠিক আছে, এটা কোন সমাস? এটা সাধারণ কর্মধারয় সমাস। ঘন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শ্যাম মানে হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে সাধারণ কর্মধারয় সমাস। এরপর আছে তুষার শুভ্র, কি আছে? তুষার শুভ্র, তুষারের রং শুভ্রই হয়, সাদাই হয়, তার মানে তুষারের রং সাদা, তাহলে তুষারের রং কেমন? সাদা। তাহলে এটা কি? সত্যি কথা বলছে। কি বলছে? সত্য কথা বলছে। আমরা জানি সত্য কথা বললে সেটা কোন সমাস? সেটা হচ্ছে উপমান, উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। কিন্তু আবার পরীক্ষায় প্রশ্ন বলছে রূপক কর্মধারয় সমাস কোনটি? তার মানে আমরা তিনটা পাইছি, দুইটা সাধারণ কর্মধারয়, একটা হচ্ছে উপমান কর্মধারয়। বাকি আছে কি? আছে বিষাদ সিন্ধু। তার মানে আমরা জানি বিষাদ সিন্ধু কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। তাহলে যদি আমরা একটু ভাঙি বা বিশ্লেষণ করি, একটু খেয়াল করব। আছে বিষাদ, কি আছে? বিষাদ, কি আছে? বিষাদ। তাহলে বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট। সিন্ধু আছে কি? সিন্ধু, সিন্ধু মানে হচ্ছে সাগর। তাহলে খেয়াল করেন, একটা মানুষের দুঃখ কষ্ট কি কখনো সাগর সমান হয়? না, হয় না, মিথ্যা কথা। তাহলে মিথ্যা যদি কোনো প্রশংসা হয়, মিথ্যা যদি কোনো প্রশংসা হয় সেটাকে বলা হয় উপমান, না হয় উপমিত, সরি উপমিত বা রূপক। এখন কথা হচ্ছে মিথ্যার সাথে এই যে বিষাদ, বিষাদ দুঃখ কষ্ট, এটা কি দেখা যায় কি দেখা যায় না? যদি দেখা যায় তাহলে উপমিত কর্মধারয় সমাস, আর দেখা না গেলে মানে অদৃশ্য, যদি অদৃশ্য হয় তাহলে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। কি হবে? রূপক কর্মধারয় সমাস। তার মানে বিষাদ সিন্ধু, বিষাদ দেখা যায় না, সিন্ধু এটা অদৃশ্য। দেখেন সিন্ধু হচ্ছে সাগর, তাহলে বিষাদ মানে দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট অদৃশ্যমান, এবং এটা মিথ্যা তুলনা। তাহলে মিথ্যা তুলনা এবং অদৃশ্য হলে সেটাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। তার মানে রূপক কর্মধারয় সমাসের এক্সাম্পল কোনটি? হবে বিষাদ সিন্ধু। সহজ জিনিস, সহজভাবে বুঝে ফেলেন। এখন আসি বহুব্রীহি সমাস। আছে কি? বহুব্রীহি সমাস। আছে কি? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কি হবে? জি আসসালামু আলাইকুম। জি 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 ভাই, আমি ক্লাসে আছি, ক্লাস শেষে কথা বলি, ক্লাসটা শেষে কথা বলি, একটু লাইভ ক্লাসে আছি। ওকে, তাহলে আমরা লিখলাম বহুব্রীহি সমাস। সবাই একটু দেখেন বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাসের রাইট অ্যান্সার কি হবে? বহুব্রীহি সমাসের রাইট অ্যান্সার কি হবে একটু খেয়াল করি। দেখেন বহুব্রীহি সমাস কাকে বলে? বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ, পূর্বপদ এবং পরপদকে না বুঝিয়ে পরপদ, পরপদ, এই পূর্বপদ এবং পরপদ কাউরে না বুঝিয়ে সে নতুন একটি অর্থকে বুঝায়, নতুন একটি, নতুন একটি পদকে, নতুন একটি পদকে বুঝায়, নতুন একটি পদকে বুঝায়, তাকে আমরা বলি বহুব্রীহি সমাস। তাকে কি বলি? বহুব্রীহি সমাস বলি। এখন একটু খেয়াল করেন, আমি বললাম পূর্বপদ বোঝায় না, পরপদ বোঝায় না, তাহলে কি বোঝায়? নতুন অর্থ বোঝায়। কি বোঝায়? নতুন অর্থ বোঝায়। তাহলে পূর্বপদ এবং পরপদ না বুঝে নতুন অর্থকে বুঝালে সেটাকে কি বলে? বহুব্রীহি সমাস বলে। ভাই বলেন, দ্রুত বলেন। হ্যালো, হ্যালো, বুঝিনি আপনার কথা ভাইয়া। ভাই আপনি টাকা পাঠাইছেন, আমি একটু একটা মিনিট, মানে আমি আধা ঘন্টা পরে দেখি। আমি একটু অনলাইন ক্লাস নিচ্ছি, একটা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাসের মাঝখানে, লাইভ ক্লাসের মাঝখানে। বলছি ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি। তার ধৈর্য নাই, সে এখনই কথা বলবে। ভাই কি ভাই, এরকম কেন তোমরা? স্টুডেন্ট। আচ্ছা যাই হোক, পূর্বপদ এবং পরপদ না বুঝে নতুন একটি পদকে বোঝায়, তাকে বলি আমরা বহুব্রীহি সমাস। যেমন আমরা যদি বলি, আমরা বললাম বিনা পানি, কি বললাম? বিনা পানি, বিনা পানি, বিনা পানি। বিনা মানে কি? বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র। বিনা মানে কি? বাদ্যযন্ত্র। বিনা মানে বাদ্যযন্ত্র। পানি মানে কি? এই পানি মানে হচ্ছে হাত। মূর্ধন্য দিয়ে পানি লিখলে এটা সেটা হয় হাত, এই যে হাত। আর দন্তন্য দিয়ে পানি লিখলে সেটা হয় জল, আমরা যেটা পান করি। বলছে বিনা পানি, বিনা পানি। তাহলে একটু খেয়াল করেন, এখানে কি বিনা বুঝাচ্ছে না পানি বুঝাচ্ছে? বিনাও বুঝায় না, পানিও বুঝায় না। এই বিনা পানি দিয়ে বুঝায় বিদ্যার দেবী সরস্বতীকে। কাকে বুঝায়? বিদ্যার দেবী সরস্বতীকে। মনে করেন আমি লিখলাম 10 হাতি, কি লিখলাম? 10 হাতি, 10 হাতি, 10 হাতি। তাহলে একটু খেয়াল করেন, এখানে কি 10টা হাতিকে বুঝাচ্ছে? 10 বোঝায় না হাতিকে বোঝায়? 10টা হাতিকে বোঝায় না, মূলত 10 হাত কার আছে? আমাদের দেবী দুর্গার আছে, দুর্গাকে বোঝায়। আমরা বললাম দশানন, কি বললাম? দশা,
নন, দশানন মানে হচ্ছে 10টা আনন, মানে 10টা আনন কার আছে? দশানন কাকে বলা হয়? দশানন বলা হয় রাবণকে। কাকে বলা হয়? রাবণ। রাবণের 10টা মাথা আছে, ঠিক আছে। ওকে, এরপর আমি যদি বলি, আমি বললাম 12 হাতি, কি বললাম? 12 হাতি। তাহলে 12 হাতি দ্বারা কি বোঝায়? 12টা হাতিকে বোঝায়? না, 12টা হাতিকে না। 12 হাত কিসের আছে? কাপড়, এই যে কাপড়, মেয়েরা কাপড় পরে, কাপড়ের কয় হাত? 12 হাত। 12 হাতের কাপড়, 12 হাতের কাপড় কয় হাত? 12 হাত। আবার আমরা বললাম, মনে করেন আমি বললাম দোতালা, কি লিখলাম? আমি লিখলাম দোতালা। দোতালা তার মানে কি? 2টা তালা, 2 তালার সমাহার? না ভাই, তালা 2টারে বোঝাচ্ছে না। মূলত দোতলা, দোতলা মূলত বোঝাচ্ছে একটা বিল্ডিংকে বা ঘরকে বোঝাচ্ছে, যেটা 2 তলা বিশিষ্ট ঘরকে বোঝায় দোতলা। 2 তলা বিশিষ্ট ঘরকে বোঝায় দোতলা। আমরা যদি আবার বলি, আমরা বললাম চৌচালা। চৌচালা অনেকটা দেখতে সংখ্যা বোঝায় না? শুরুতে সংখ্যা আছে, কিন্তু এটা বহুব্রী সমাস, এটা দ্বিগু সমাস নয়। তাহলে চৌচালা, শুরুতে চৌ আছে, শেষে চালা আছে, তাহলে কি চৌচালার সমাহার? না, এটা হচ্ছে চৌচালা বিশিষ্ট ঘর বা 4 চাল বিশিষ্ট ঘরকে বোঝায়। তার মানে আমরা বুঝতে পারলাম, যে পদ দ্বারা পূর্বপদ এবং পরপদকে না বুঝে নতুন একটি অর্থকে বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। এর জন্য আমরা পড়াইছিলাম দ্বন্দ্বে উভয় পদ সমান, দ্বিতীয়কে গায়ে পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই। এই যে আমরা নতুন অর্থ পাইছি, সামনে আমরা পড়াবো অব্যয়ীভাব সমাস, যে অব্যয়তে আমরা কি পাই? অব্যয়তে আমরা পূর্বপদ প্রধান পাই। ওকে, লাঠালাঠি এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রী সমাস। বহুব্রী সমাস 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। 9 প্রকার, ঠিক আছে। বহুব্রী সমাস কয় প্রকার? 9 প্রকার। তা আমাদের বহুব্রী সমাস থেকে আমরা যদি পড়ি, একটু দেখেন। আচ্ছা, সমানাধিকরণ বহুব্রী আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। সমানাধিকরণ বহুব্রী আমি বলে দিচ্ছি, বুঝতে পারবেন। সমানাধিকরণ বহুব্রী, যে বহুব্রীতে একটু খেয়াল করবেন, পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য, মানে বিশেষণ প্লাস বিশেষ্য, যে পূর্বপদে বিশেষণ থাকবে এবং পরপদে বিশেষ্য থাকবে, সেগুলোকে আমরা বলি সমানাধিকরণ বহুব্রী সমাস। যেমন আমরা যদি বলি খোশ মেজাজ, খোশ মেজাজ, খোশ মেজাজ, তাহলে একটু খেয়াল করেন। খোশ, খোশ মানে কি? অ্যাডজেক্টিভ। কেমন? মেজাজটা কেমন? মেজাজটা খুশ খুশ আছে, খুশি খুশি আছে। তাহলে খোশ মেজাজ, খোশ মেজাজ, তাহলে মেজাজ কিরকম? খোশ মেজাজ। তাহলে প্রথমে আছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে বহুব্রী সমাসে, সেই সমাসটাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এছাড়া আছে বেদীকরণ বহুব্রী সমাস, যে বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদ দুইটাতে কি থাকে? নাউন থাকে। কি থাকে? নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন। এবং এটা যদি বহুব্রী সমাস হয়, সেগুলোকে বলা হয় কি বললাম? বেদীকরণ বহুব্রী সমাস। যেমন আমরা বললাম 80-20, তাহলে 80 কি? 80 একটা নাম, 20 একটা কি? 20 একটা নাম। এর ব্যাসবাক্য কি হবে? হবে 80-তে 20 যার, তা কি বলা হয়? 80-20 বলা হয়। মানে হচ্ছে সাপ, কি বোঝাচ্ছে? সাপ। 80-তে 20 যার, তা কি বলা হয়? 80-তে 20 যার বলা হয় 80-20। ওকে, তারপর আমরা বললাম ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী সমাস সবচেয়ে বেশি আমাদের পরীক্ষা প্রশ্ন আসে এখান থেকে, সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। কি বলা হয়? ব্যতিহার বহুব্রী সমাস। একটু দেখেন, ব্যতিহার বহুব্রীহি সমাস কিভাবে? যেমন আমরা ব্যতিহার বহুব্রী সমাস, পূর্বপদে পূর্বপদ, পূর্বপদের শেষে কি থাকে? পূর্বপদের শেষে ব্যতিহার বহুব্রী সমাস, পূর্বপদের শেষে কি থাকে? পূর্বপদের শেষে থাকে আ। পূর্বপদের শেষে কি থাকে? আ। এবং পরপদ কি আছে? পরপদ, পরপদের শেষে, পরপদের শেষে থাকবে কি? ই। পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে যদি ই থাকে, সেই সমাসটাকে আমরা বলি ব্যতিহার বহুব্রীহি সমাস। যেমন আমি যদি বলি, আমি বললাম কানা, কানা, আবার লিখলাম কি? কানি। তাহলে আমরা কানা আর হচ্ছে কানির বউ কানিকে বুঝাচ্ছি, তাই না? কানাকে বুঝাচ্ছি একবার, আরেকবার কানিকে বুঝাচ্ছি না। বিষয়টা এরকম না। আমরা কানারেও বুঝাই না, কানিরেও বুঝাই না। এখানে কি বুঝাই? কানে কানে যে কথা, তাকে বলা হয় কানা কানি। তার মানে একটু খেয়াল করি, পূর্বপদের শেষে কি আছে? পূর্বপদের শেষে আছে আ, এবং পরপদের শেষে কি আছে? পরপদের শেষে আছে ই। আমরা জানি পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে যদি ই থাকে, সেটাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। একইভাবে আমরা যদি বলি চুলা চুলি, চুলা চুলা চুলি, চুলা চুলি, তার মানে কি বোঝায়? চুলা একটা মাটির চুলা বোঝাচ্ছে, একটা মাটির চুলার ওয়াইফ চুলিকে বোঝাচ্ছে না ভাই। এটা চুলে চুলে যে লড়াই, সেটাকে বলা হয়
চুলাচুলি, তারপরে চুরব, পুরো পূর্ব পদের শেষে কি আছে? আ আছে, পরপদের শেষে ই আছে। এখন একইভাবে আমি যদি বলি ঘুষাঘুষি, তাহলে ঘুষা যোগ ঘুষি, তাহলে পূর্ব পদের শেষে আ এবং পরপদের শেষে ই। আমরা যদি বলি লাঠা লাঠি, লাঠা লাঠি, লাঠা লাঠি, তাহলে পূর্ব পদের শেষে কি আছে? আ এবং পরপদের শেষে কি আছে? ই, তাহলে আ আর আছে ই। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে বহুব্রীহি সমাসগুলোতে পূর্বপদের শেষে আ এবং পরপদের শেষে ই আছে সেইগুলোকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যাস বাক্য করার নিয়ম খুবই ইজি। লাঠিতে লাঠিতে যে লড়াই, কানে কানে যে কথা, চুলে চুলে যে লড়াই, ঘুষিতে ঘুষিতে যে যুদ্ধ, তাকে বলা হয় ঘুষাঘুষি। ক্লিয়ার? আমরা পারবো এগুলা? ঠেলাঠেলি, কারাকারি, লুটালুটি, লুটুপুটি, এগুলো সবগুলো হচ্ছে সবগুলো আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাস। মূলত ব্যতিহার আমাদের বহুব্রীহি থেকে আসলে এখান থেকে প্রশ্ন আসে। ওকে, আমরা একটু আসি অব্যয়ভাব সমাসে। আচ্ছা, অব্যয়ভাব সমাসে দেখেন, কানে কানে যে কথা, কানাকানি, কোন সমাস? কানে কানে যে কথা, কানাকানি, কোন সমাস হবে? ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। কোন সমাস হবে? ব্যতিহার বহুব্রীহি সমাস। তারপর আসি অব্যয়ভাব সমাস। যে সমাসে অব্যয়তে আমরা কি পাই? অব্যয়তে পাই আমরা পূর্বপদ প্রধান। অব্যয়তে কোন পদ প্রধান? পূর্বপদ প্রধান। যে সমাসে আমাদের পূর্বপদ প্রধান থাকে সেগুলোকে বলা হয় অব্যয়ভাব সমাস। যেমন আমরা বললাম নদী, কি বললাম? নদী। নদীটা ছিল মূল শব্দ, কিন্তু নদীর আগে আমরা বসালাম উপ নামক একটি উপসর্গ বসালাম, তাহলে উপযোগ নদী হয়ে গেল কি? উপনদী। উপনদী, উপনদী। তাহলে উপনদী কি সমাস? উপনদী হচ্ছে দেখেন অব্যয়ভাব সমাস। কারণ নদীটা মূল ছিল, কিন্তু যখনই হয়ে গেছে এটা উপনদী, তার মানে এটা কি হয়ে গেছে? এটার ব্যাস বাক্য হবে ক্ষুদ্র ক্ষুদ্র নদী, ক্ষুদ্র নদী। যেমন আমি যদি বলি উপকূল, তাহলে কুলটা ছিল মূল শব্দ, কিন্তু হয়ে গেছে উপকূল, তাহলে কুলের সমীপে, কুলের সমীপে, কুলের সমীপে। যেমন আমি যদি বলি জেলা, আমি বললাম জেলা। জেলা মানে কি? একটা বড় জেলাকে বোঝাচ্ছে, কিন্তু যখনই এই জেলার আগে আমি বসাই দিছি একটা উপ, তার মানে কি হয়ে গেছে? উপজেলা, মানে কি? ক্ষুদ্র জেলা। তার মানে এই যেই সমাসে পূর্বপদ প্রাধান্য পায় সেগুলোকে বলা হয় অব্যয়ভাব সমাস। যেমন আমি আরেকটু যদি বলি, আমি বললাম যে উপজেলা, আমি বললাম উপশহর, কি বললাম? উপশহর। তাহলে শহরটা ছিল মূল শব্দ, শহরের আগে কি বসছে? উপ বসছে, শহরের আগে কি বসছে? উপ বসছে, তার মানে হয়ে গেছে উপশহর। তাহলে এটা কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস। কি হবে? অব্যয়ভাব সমাস। আশা করি আমরা যে 6 প্রকার আছে 6 প্রকার নিয়ে আলোচনা করেছি, সবাই বুঝতে পেরেছি। এর মধ্যে কর্মদ্বারয় সমাস, কর্মদ্বারয় সমাস আমাদের আছে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এগুলো সবগুলো আমরা একটু ইনশাল্লাহ ভালোভাবে বাসায় পড়বো, আশা করি বুঝতে পারবো। একটু খেয়াল করি, আমাদের এখানে আছে যে উপনদী। উপনদী, এখানে উপ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উপনদী, ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? ক্ষুদ্র অর্থে। আচ্ছা, সমাস রীতি বাংলা এসেছে কোন রীতি থেকে? সংস্কৃতি রীতি থেকে। সমাস বাংলা এসেছে কোন রীতি থেকে? সংস্কৃতি থেকে। কোন রীতি থেকে? সংস্কৃতি থেকে। আমাদের বিজয় যাত্রার প্রতিদিন ফ্রি ক্লাস রাত 9টায় যারা উপভোগ করছেন সবাইকে আবারও আমি একটু বলে রাখি, আমাদের কোনো টাকা পয়সা লাগে না। প্রতিদিন যারা ফ্রি ক্লাস করবেন এবং এক্সাম টাইম, আপনাদের ফ্রি ক্লাস হচ্ছে রাত 9টায় আর ফ্রি এক্সাম টাইম হচ্ছে রাত 8টায়। আমাদের সকল ক্লাস এখন থেকে ইউটিউবে দেওয়া হবে। আপনারা যারা ক্লাসগুলো করতে চান, টেনে টেনে করতে চান, পরবর্তীতে আপনারা চাইলে এই বিজয় যাত্রা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের বিজয় যাত্রার সাথে যারা আপনারা যুক্ত আছেন, আপনারা জানেন আমাদের অভিজ্ঞ মেন্টর প্যানেল দ্বারা আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো পরিচালনা করে থাকি। তো আমাদের বাংলার জন্য আমি রাশেদ স্যার আছি, আর ম্যাথের জন্য আমাদের আছেন শামীম স্যার আছেন, আর ইংলিশের জন্য আপনাদের সবার প্রিয় আমাদের আবিদ স্যার আছেন, জিকের জন্য আমাদের মৃদুল স্যার আছেন, এবং আমাদের সিনিয়র লেকচারার আমাদের ওপি স্যার আছেন। সবাই একটু খেয়াল করি, আমাদের এই প্রাইমারি ব্যাচে যারা এখনো ভর্তি হন নাই বা ভর্তি হতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের এই কোর্সে 5 জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা আমরা সার্বক্ষণিক গাইডলাইন দিব এবং 80টি ক্লাসের নিশ্চয়তা দিচ্ছি। একই সাথে 90 দিনে আমরা 90টি এক্সাম নিব এবং 20টি ফ্রি লেকচার বুক, আমরা বলছি 5টি ফ্রি লেকচার বুক। লেকচার বুকগুলো কিরকম একটু খেয়াল করি, আমাদের প্রত্যেকটা পার্টের জন্য আমাদের আলাদা আলাদা লেকচার বুক আছে। এরকম করে এই হার্ড কপি, আপনার কিন্তু সফট কপি না, হার্ড কপি আপনার সুন্দরবন কুরিয়ারে
সুন্দরবন কুরিয়ারে কিন্তু আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে। তো যারা এখনো ভর্তি হন নাই বা প্রাইমারি নিয়োগের পরীক্ষায় ভর্তি হতে চাচ্ছেন, যারা প্রাইমারি নিয়োগ পরীক্ষা ভর্তি হতে চাচ্ছেন, তারা কিন্তু এই মুহূর্তে অফারে মাত্র 1399 টাকা কোর্স ফি দিয়ে 1399 টাকা কোর্স ফি দিয়ে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন। তো যারা যারা ভর্তি হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনারা টাকা পাঠিয়ে আপনার নাম ঠিকানা লিখে আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের বিজয় যাত্রা পেজে এই মুহূর্তে প্রাইমারি লিখে কমেন্ট করেন বা প্রাইমারি লিখে পেজে ইনবক্স করেন। তো আমাদের সাথে যারা যারা এখনো ভর্তি হন নাই, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আমাদের রেগুলার ক্লাস নেওয়া হবে, রেগুলার এক্সাম হবে। তো যারা যারা ভর্তি হতে চান অবশ্যই এখনই লাইভ ক্লাসে ভর্তি হতে পারেন। দ্রুত একটু ইনবক্স করেন কারক বিভক্তির ক্লাস চাই। ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো হবে। পেইড ব্যাচ আমাদের কারক বিভক্তি উপসর্গ সবকিছুরই ক্লাস হবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা যদি চান আমাদের সাথে প্রতিনিয়ত এই যে 5 জন অভিজ্ঞ শিক্ষক প্যানেল দ্বারা ক্লাসগুলো পরিচালিত হবে, আপনারা যারা ভর্তি হতে চান অবশ্যই এই অফারে এখনই ভর্তি চলছে। ইনশাল্লাহ দ্রুত ভর্তি হয়ে যান। আমি এখন ক্লাসে থাকাকালীন সময় দেখি কারা কারা ভর্তি হতে চান। সবাই একটু দ্রুত প্রাইমারি লিখে জানান কারা কারা ভর্তি হতে চান। আমাদের এই কোর্সে কারা কারা ভর্তি হতে চান সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানান কারা কারা ভর্তি হতে চান। অনেক সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ। অসাধারণ ক্লাস স্যার আজকে, থ্যাংক ইউ। কারক বিভক্তির ক্লাসটা ইনশাল্লাহ হবে। আর শুক্রিয়া, অসংখ্য ধন্যবাদ। জীবনে অনেকটা সময় কাটিয়েছি সমাসের প্রতি, অনীহা ছিল, আজ খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। যারা প্রাইমারি কোর্সে ভর্তি হতে চান অবশ্যই প্রাইমারি লিখে কমেন্ট করেন এবং আমাদেরকে ইনবক্স করেন, প্রাইমারি লিখে ইনবক্স করেন। এবং যারা এখন ভর্তি হতে চান তারা আপনারা 01873162083 এই নাম্বারে 1399 টাকা পাঠিয়ে আপনারা কিন্তু আমাদেরকে মেসেজ করবেন। আপনার বিকাশের বা নগদের বা রকেটের লাস্ট 2 ডিজিট লিখে মেসেজ করলেই আপনাকে আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে এনরোল করে দেওয়া হবে। সার্কুলার কবে হবে ঢাকা বিভাগে? ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের সার্কুলার হয়ে যাচ্ছে। আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই যদি কেউ সবাই আমাদেরকে একটু জানান কারা কারা প্রাইমারি আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান। আমাদের অলরেডি 1600 শিক্ষার্থী আমাদের সাথে আস্থা রেখে আমাদের সাথে বিজয় যাত্রা পাবলিকেশনের সাথে বিজয় যাত্রা পরিবারের সাথে যুক্ত আছে আমাদের প্রাইভেট ব্যাচে। আর আপনারা কারা যুক্ত হতে চান সবাই একটু ঝটপট কমেন্ট করে জানান। অনেকে বলছেন যে শীট কিভাবে পাওয়া যাবে। না, আমাদের শীট বিক্রি হয় না। আমাদের কোর্সে ভর্তি হলে শীট অটোমেটিক্যালি আপনার ঠিকানায় পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। এই শীটগুলো কিনতে তো 1399 টাকা লাগবে, আপনি তো ক্লাস ফ্রি পাচ্ছেন। পাঁচটা শীট কিনতে হতো আপনার 1000 খানিক টাকা লাগবে, তাই না? স্যার সমাসে আর কোনো ক্লাস কবে হবে? সমাসে সরি ঢাকায় সার্কুলার কবে হবে? স্যার সমাসের আর কোনো ক্লাস হবে না। সমাসের ক্লাস এর আগে হয়েছে, 2টা ক্লাস হয়েছে আরও। আপনি যদি সমাসের ক্লাসগুলো করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে করতে পারেন, অথবা আমাদের এই পেজও ক্লাসগুলো নেওয়া আছে। আপনি গত সপ্তাহে একটা ক্লাস হয়েছে, এই সপ্তাহে একটা ক্লাস হয়েছে, 2টা ক্লাস করে নিতে পারেন। শুধু ইংলিশ পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের 15 তারিখ থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে ইংরেজি। যারা ভর্তি হতে চান অবশ্যই এনরোল করবেন, অথবা পেজে ইংলিশ লিখে জানান। আমাদের পেজে ইংলিশ লিখে ইনবক্স করেন। লাস্ট ডিজিট কত? 929 934, লাস্ট ডিজিট 934। যে টাকা পাঠিয়েছেন টাকা আসছে, আপনি একটু আমাদের পেজে একটু ইনবক্স করেন, আপনাকে আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি নিয়ে নিচ্ছি। প্রাইভেট ব্যাচে ক্লাস কয়টা গেছে? ভাই প্রাইভেট ব্যাচে বাংলা ক্লাস হয়েছে এখন পর্যন্ত 3টা। আমাদের রেগুলার ক্লাসগুলো চলছে, ইনশাল্লাহ চলমান আছে। তো আপনারা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চান ইনশাল্লাহ প্রাইভেট ব্যাচেও ক্লাসগুলো চলবে, রেগুলার ক্লাস চলবে, রেগুলার এক্সাম হবে। তো আপনারা যারা ভর্তি হতে চান এখন স্ক্রিনে থেকে ভর্তি হতে পারবেন, স্ক্রিনে থাকা অবস্থায় ভর্তি হতে পারবেন।
যারা যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। একটু বিস্তারিত বলেন প্লিজ। হ্যাঁ, বিস্তারিত আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনারা 80টি লাইভ ক্লাস, 5 জন শিক্ষকের 80টি লাইভ ক্লাস এবং 90টি পেইড এক্সাম পাবেন এবং 5টি লেকচার বুক, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথের আপনি 5টি আলাদা আলাদা লেকচার বুক পাবেন, যেগুলো আপনাকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। স্যার, আপনার ইউটিউব চ্যানেল অনেক খুঁজছি, সমাসের বিস্তারিত নেই। পার্ট 1 দেয়া আছে আমাদের বিজয় যাত্রা পাবলিকেশনের লাইভ ক্লাসে। বিজয় যাত্রা ইউটিউব চ্যানেলে পার্ট 1 দেয়া আছে, সেখানে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে এখনো দেয়া হয় নাই, বিজয় যাত্রা ইউটিউব চ্যানেলে দেয়া আছে, আপনার ক্লাসটা করে নিতে পারবেন। ইংলিশ ফি কত? ইংলিশ ফি কত? মাত্র 500 টাকা, 500 টাকা ইংলিশ কোর্স ফি, মাত্র 500 টাকা। যারা আবিদ স্যারের ইংলিশ কোর্সে ভর্তি হতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে এই নাম্বারে 500 টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পাঠিয়ে আপনি ইংলিশ কোর্সের জন্য মেসেজ করবেন আমাদের এই বিজয় যাত্রা ফেসবুক পেজে। স্যার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রস্তুতিতে কোনো পার্থক্য আছে কি? না, প্রস্তুতিতে কোনো পার্থক্য নাই, আপনার প্রস্তুতি একই হবে, তবে আপনার পরীক্ষাটা একটু এদিক সেদিক হবে। আজকে লাইভ ইউটিউবে পাচ্ছি না কেন? আজকের লাইভ তো এখনো শেষই হয় নাই, লাইভ শেষ হবে ইউটিউবে, তারপর আপলোড হবে। আর কারো কোনো প্রশ্ন? এনি কোশ্চেন, এনি প্রশ্ন? জীবনটা বেদনা। আসেন, শোনেন, আপনার চাকরি হয়ে গেলে এটা আপনার উৎসব ভাতা থেকে আরো বেশি, মানে অনেক কম যে টাকা আপনি কোর্সে ভর্তি হতে চাচ্ছেন। এখন তো আপনাদের জন্য অনেক প্রযুক্তি আধুনিক হয়েছে, মাত্র 1399 টাকায় ঘরে বসে প্রস্তুতি নেবেন এবং বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। 1399 টাকায় তো আপনি উৎসব ভাতা, 1 মাসে উৎসব ভাতাই পাবেন। ঠিক আছে, 1399 টাকা পাঠিয়েছেন আমাদেরকে, লাস্ট নাম্বার হচ্ছে 708 লাস্ট নাম্বার, 1399 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আসছে। আপনার টাকা আসছে আমাদের। তো যারা যারা এখনো ভর্তি হন নাই দ্রুত একটু আমাদেরকে মেসেজ করেন। আপনাদের 1399 টাকা আসছে, লাস্ট নাম্বার হচ্ছে 708, এই নাম্বার থেকে 1399 টাকা আসছে, দ্রুত আমাদের পেজে ইনবক্স করেন। স্যার, আমি টাকা দিছি। হ্যাঁ, আপনার টাকা আসছে, আপনি একটু আমাদের পেজে আপনার নাম্বার, ফুল নাম্বারটা দিয়ে মেসেজ দেন। বিকাশ নাম্বার যে দিচ্ছেন ওই বিকাশ নাম্বারটা দিয়ে একটু মেসেজ দেন। গ্রুপ লিংক দেওয়া হচ্ছে, প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হচ্ছে এখনই। প্রধান শিক্ষক পরীক্ষা তো আগে দিই না, একটু আইডিয়া দিলে ভালো হয়। এবার দিলে পরীক্ষা আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। ভালোভাবে আগে প্রস্তুতি নেন, আইডিয়ার চেয়ে ভালো প্রস্তুতি বেশি দরকার। আইডিয়া দিয়ে কি হবে যদি প্রস্তুতি না থাকে? ভালোভাবে পরীক্ষা দেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আইসিটি আপনি ভালোভাবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ এগুলো ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ আপনার প্রস্তুতি গুছিয়ে দেওয়া হবে। আমরা আপনার দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ পড়াবো। আপনার ক্লাসগুলো সুন্দর লাগে, মাশাআল্লাহ। উত্তম উত্তম প্রতিদান দান করুক।
আপনি সবসময় সুস্থ থাকেন, আমাদের সুন্দর ক্লাস উপহার দেন। থ্যাংক ইউ। আমাকে থ্যাংক ইউ দিয়ে লাভ নাই, কারণ আবিদ ভাই ডাকছে বলে আমি আসছি। আবিদ ভাই না বললে আমি সুস্থ থাকলে হয়তো ক্লাস নিতে পারতাম না। অবশ্যই থ্যাংক ইউ। আবিদ ভাইকে দেওয়া উচিত, আমাকেও দেওয়া উচিত। আপনি এখানে নাম্বার দেওয়ার দরকার নাই তো ভাই, আপনি এখানে নাম্বার দিয়েছেন কেন? কমেন্টে নাম্বার দিতে হবে না, আপনি একটি ইনবক্সে নাম্বার দেন। মিতা বিশ্বাস, ইনবক্সে আমাদের পেজের ইনবক্সে নাম্বারটা দেন, এখানে নাম্বার দেওয়া যাবে না, পাবলিকলি নাম্বার দেওয়া ঠিক না। এম এন নাইম, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হয়ে যান। বেশি টাকা না, 13,900 টাকা না, এটা মাত্র 1399 টাকা। এই নিয়ে ভাবনা চিন্তার কিছু নাই। আমরা রেগুলার আছি আপনাদের সাথে, 5 জন অভিজ্ঞ শিক্ষক। 1300 টাকার তো আপনি টিউশনই করবেন, একটা টিউশনই করলেও তো 1500 টাকা 2000 টাকা দেবে। একটা ক্লাস 2 এর স্টুডেন্টকে পড়ালো আপনাকে 3000 টাকা দেবে। আর আপনারা এত বড় অনার্স মাস্টার্স করা গ্রাজুয়েট শিক্ষার্থী, সম্মান শ্রেণীর শিক্ষার্থী, আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে পড়াবো, দীর্ঘ 3 মাস পড়াবো। 3 মাসে আপনি 1300 টাকা মাত্র, আপনার 1 মাসে 500 টাকাও আসে না, পড়াবো 5 জন শিক্ষক। তাহলে যারা এখনো ভর্তি হন নাই, চিন্তা ভাবনা ছাড়া কোর্সে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আপনাদেরকে দায়িত্ব নিয়ে আমরা আবার রেগুলার ক্লাস নেব, রেগুলার পড়াবো। যারা যারা লাইভে থেকে ভর্তি হবেন তারা অবশ্যই দ্রুত আমাদেরকে ইনবক্স করেন। লাইভ চলাকালীন সময় আপনি চাইলে ভর্তি হতে পারবেন।